মঙ্গলবার রাত 9:30 মানেই সুস্থ হওয়ার পালা। অর্থাৎ রেডিওর একটা প্রান্তে বসে আপনি শুনতে পাবেন এমন একজনকে যিনি আপনার জীবনের নানা কঠিন জটিল সমস্যার সমাধান করবেন নিমেষে। সেই ডাক্তারবাবু যিনি আপনার কথা শুনে, যিনি আপনার অসুবিধের কথা শুনে আপনাকে বিচার করবেন, আপনার অসুখ সম্পর্কে জানাবেন। আরোগ্য অনুষ্ঠান তাই আপনার জন্য। আরোগ্য অনুষ্ঠানে রেডিওর এ প্রান্তে রয়েছে মৌসুমী আর মনীষা, এবং আমাদের সঙ্গে এই মনীষা ও মৌসুমীর সঙ্গে রয়েছেন অবশ্যই আজকে একজন বিশিষ্ট চিকিৎসক, রয়েছেন মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তার অর্কদীপ বিশ্বাস। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। একদম মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অর্কদীপ বিশ্বাস যিনি আমাদের সাথে এখন রয়েছেন, এবং তার সাথে আমরা ঠিক কি বিষয় নিয়ে আজকের কথা বলছি। দেখো, নেশা কিন্তু একদিক থেকে ভালো। যেমন ধরো, কারো ছবি আঁকার নেশা থাকে, কারো গানের থাকে, কারো লেখালেখির নেশা থাকে, বই পড়া, গান শোনা, এগুলো সবই খুব পজিটিভ নেশা। কিন্তু এই লোকটি নেশারু, এই কথাটা যখন আমরা বলি, আমরা কিন্তু নেশারু শব্দটা একেবারেই পজিটিভলি বলি না, একটা নেতিবাচক উদ্দেশ্য সেইখানে থাকে। সুতরাং এই যে আমরা নেশারু বললেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করি, তার মানে নিশ্চয়ই নেশার একটা নেতিবাচক প্রভাব সমাজে আছে। আজ কিন্তু আমরা কথা বলবো সেই নেশা নিয়ে, নেতিবাচক নেশা নিয়ে, যে নেশা বিভিন্ন সংসার ভাঙার জন্য দায়ী, যে নেশা বিভিন্ন রোগ তৈরি করে, অসুখ ডেকে আনে, ক্যান্সারের অন্যতম কারণ। এই নেশা এবং তার ক্ষতিকারক দিক নিয়েই কথা হবে। নেশাকে না বলুন। পুজোর আগে নেশামুক্ত সমাজ তৈরি করে, আমরা সবসময় বলি নেশামুক্ত সমাজ, এই নেশামুক্ত সমাজ তৈরি করা খুব কঠিন কাজ, এক রাতের ব্যাপার নয়। আপনাদের চারপাশে যারা এরকম নেশারু রয়েছেন, হয়তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যেও রয়েছেন, পাড়া প্রতিবেশীর মধ্যেও রয়েছেন, আমাদের প্রত্যেকের কাজ এগিয়ে গিয়ে তাদের সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন করা। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারেন, তাই তো? প্রশ্ন করবেন কিভাবে? প্রশ্ন করবেন বিভিন্নভাবে। সেই বিভিন্ন ভাবের গুলো মনে হচ্ছে 9903059992 এই নাম্বারে যেমন আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক তেমন ভাবেই 22488085 এই নাম্বারে ফোন করতে পারেন। আর এছাড়া আমাদের যে ফেসবুকের দুটো পেজ রয়েছে, যেটা হচ্ছে 100.1 FM গোল্ড, এবং তার সাথে সাথে আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে, সেই পেজ দুটোতে কিন্তু সরাসরি আমাদের লাইভ অনুষ্ঠানে এসে আপনি প্রশ্ন করতে পারেন। যারা এইমাত্র রেডিও সেটটা টিউন করলেন তাদের বলি, রয়েছেন ডাক্তার অর্কদীপ বিশ্বাস, বলবেন নেশাকে না বলুন। অর্কদীপ বাবু, আপনাকে প্রথম যে প্রশ্ন, এই যে একটি বিষয় নেশাকে না বলুন, প্রথম যে প্রশ্নটা এখান থেকে উঠে আসছে, নেশা জিনিসটা কি, মানুষ নেশারু কিভাবে হয়ে যায়, সেটা যদি আগে বলেন। দেখুন, নেশা কিভাবে হয় সেটা তো মানে খুব জটিল বিষয়, একটা মস্তিষ্কের একটা জটিল বিষয়। তবে আমি যদি খুব সহজভাবে আপনাকে বোঝাই, তাহলে সেটা হচ্ছে যে আমরা যখন কিছু একটা এমন কিছু নিচ্ছি, সেটা যে কোনো কিছু একটা হোক, সেটা আমাদের ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল রিলিজ করায়, যে কেমিক্যালটার নাম হচ্ছে মেনলি ডোপামিন। তো ব্রেন থেকে যখনই ওই ডোপামিন বেরোয়, তখন আমাদের ব্রেনের খুব ভালো লাগে, এবং ব্রেন চায় ওই ডোপামিনকে বারবার বার করতে, কারণ ব্রেন মজা পায় যে ডোপামিন বেরোচ্ছে, এবং ব্রেন প্রচন্ড খুশি হয়ে যায়। এইভাবেই অ্যাকচুয়ালি নেশার শুরু। মানে একজন কেউ নেশা করলো বা কিছু একটা তার ভালো লাগছে, তার ব্রেন থেকে ডোপামিন বেরোচ্ছে, তার ব্রেনের আরো মজা লাগছে, ব্রেনের মনে করছে আমার আরো ডোপামিন চাই, সেই জন্য সে ওই জিনিসটা কন্টিনিউয়াসলি বারবার করতে চাইছে। তো আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞাসা করেন যে নেশার পিছনে কারণ কি বা কিভাবে মানুষ নেশায় পড়ে, তাহলে এক কথায় বললে তার উত্তর হচ্ছে মস্তিষ্কর মধ্যে থেকে বেরোনো একটা রাসায়নিক, যার নাম ডোপামিন। বেশ, এই যে নেশা মানুষ করলেন, আস্তে আস্তে ডোপামিন ক্ষরণ হতে হতে তার গুড হরমোন, যেটাকে আমরা ফিল গুড হরমোন বলছি, সেই ফিল গুড হরমোন ডোপামিন ক্ষরণ হলো, সে নেশাতে আসক্ত হয়ে পড়লো। এই ফিল গুড হরমোনকে ক্রস করার জন্য, মানে এই নেশাটা কাটানোর জন্য আমাদের শরীরের কি নিজস্ব কোনো মেকানিজম আছে, না সেটা ওই মনের জোর, ডাক্তার বুদ্ধি করে বা বাড়ির লোকের শাসনে এভাবেই কাটে? মানে ডোপামিন যখন ক্ষরণ হচ্ছে, না অবভিয়াসলি যখন শুরুর দিকে ক্ষরণ হচ্ছে, অবভিয়াসলি সেটা আপনার কন্ট্রোলে রয়েছে। আপনি জানেন যে নেশা করা খারাপ, আপনি জানেন, সেটা যে কোনো নেশাই হতে পারে, মানে যে কোনো কিছু, মানে নেশা, মানে আমরা মেনলি নেশা বলতে তো যেটা মেনলি কমনলি ভাবি যে
এই মদ, সিগারেট, গাঁজা এই টাইপের জিনিসই ভাবি, কিন্তু নেশা যে কোনো জিনিসই হতে পারে। নেশা মানে আসক্তি, মানে এমন কিছু একটা যেটা আমার ব্রেনের মধ্যে ডোপামিন ক্ষরণ করাচ্ছে এবং আমার ব্রেনের মজা লাগছে, আমার ব্রেন প্রচন্ড খুশি হয়ে যাচ্ছে। এইবার এটা থেকে একটা উপায় হচ্ছে আপনি এমন কিছুতে, আমি কমনলি আমি স্টুডেন্টদেরও খুব বলি, এটা যেহেতু আমি পড়াইও, যে আমি বলি যে তোরা একটু এই পড়ে একটা এমসিকিউ সলভ হচ্ছে তাতে একটু ডোপামিন সিক্রিট করা না, তাতে দেখবি মনে হবে যে আমি আরো দুটো প্রশ্ন করি। বা আমি বলছি ডোপামিনটা যদি খারাপ জিনিসে না হয়, একবার ভালো জিনিসে সিক্রিট হতে শুরু করে। মানে কেউ একটা ওয়ার্কআউট করছে, হেলদি লাইফস্টাইল লিড করছে, বাজে খাবার খাচ্ছে না, এবং তাতেই তার যে শরীরের পরিবর্তন আসছে। আমরা যারা মোটা রোগা এইগুলো হতে থাকি, তো আমরা যখন ইনিশিয়ালি রোগা হতে শুরু করি ওয়ার্কআউটের পরে, তখন তো অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে ডোপামিন সিক্রিট হয়, আমাদের খুশি হই, আমরা মনে করি যে আরো একটু বেশি এক্সারসাইজ করতে হবে। তো নেশা থেকে বেরোনোর উপায় হচ্ছে শুরুর দিকে যখন আমি বলবো যে ডোপামিন বেরোচ্ছে, তাই ডোপামিন বেরোনোর কারণটাকে পাল্টে দেওয়া যেতে পারে, যে ডোপামিন অন্য কোনো কারণে বেরোক, তাহলে আমার আর ওই জিনিসটা লাগবে না। সরাসরি কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার মনীষা দি, আমি বলুন। শঙ্কর পাক বলছি মশা ঠুগলি থেকে। দাদাকে নমস্কার। আমার দু তিনটি প্রশ্ন আছে। হচ্ছে অনেককে তো দেখা যাচ্ছে কম্পিউটার, ল্যাপটপ বা ফোন বা গান এই ধরনের যখন তখন অনুষ্ঠানের মধ্যে এখন দেখা যাচ্ছে কেউ প্রচন্ড কম্পিউটার ঘাঁটছে, প্রচন্ড পরিমাণে ল্যাপটপ ঘাঁটছে, গান শুনছে, এই পরিমাণে ভালো লাগছে বলি একভাবে সারাদিন ভাবে দেখছে। এই থেকে কি করে বেরোনো যায় যদি একটু বলেন ভালো হয়। নমস্কার। বেশ অন্য ধরনের নেশার কথা তিনি বললেন। এই ধরনের নেশার প্রশ্নে যাব, তার আগে একটি হোয়াটসঅ্যাপ এসছে যেটা আমি খুব মন দিয়ে পড়ছিলাম। তিনি বেশ কিছু সমস্যার কথা বলেছেন, পার্টিকুলার একটি ওষুধ নিয়ে, এবং যা জিজ্ঞেস করেছেন তার রেমেডি কি। যদিও আজকে আমরা মেডিসিন বিশেষজ্ঞকে পেয়েছি, কিন্তু আমাদের বিষয় আজকে এটা নয়। কাজে একটু বিষয়ের প্রশ্ন করুন, তবেই আমরা সেই প্রশ্ন নিতে পারবো। না হলে সাধারণ অসুখের প্রশ্ন করলে আজকে সেটা নেওয়া একটু মুশকিলের। নিশ্চয়ই কোনোদিন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আরো একজন আসবেন, বা অর্কদীপ নিজেই আসবেন। তিনি নিশ্চয়ই আমাদের বলবেন আপনাদের যাবতীয় যা প্রশ্ন আছে। বেশ, যে প্রশ্নটা করছিলেন যে কিভাবে যে মোবাইল বা ল্যাপটপের যে নেশা বা কোনো কিছু দেখার, সেটা থেকে কিভাবে মুক্তি পাবে? সেম জিনিস আমি বললাম যে এটাও একদম মানে অ্যাডিকশন আর কি। তো অ্যাডিকশন মানেই ব্রেন থেকে ডোপামিন বেরোচ্ছে। তো এটা থেকে বেরোনোর উপায় খুব সহজ, মানে গ্র্যাজুয়ালি ওটা থেকে বেরোতে হবে। এবং ওই যে যদিও এটা অ্যাকচুয়ালি কোর সাইকিয়াট্রির বিষয়, তবুও আমি যেটুকু বলতে পারি এ ব্যাপারে, যে ওই মোবাইল বা যে কোনো সোশ্যাল মিডিয়া, এই যে ওই যে জায়গাগুলোতে যে ডোপামিনটা বেরোচ্ছে, ওই জিনিসটাকে অন্য কোথাও শিফট করতে হবে। অর্থাৎ আরো এমন কিছু করতে হবে যেখানে ডোপামিন সিক্রিশনটা বন্ধ হচ্ছে না, তবে তার মাধ্যমটা পাল্টে যাচ্ছে। অর্থাৎ মোবাইল ইউজ করার ফলে যে ডোপামিনটা বেরোচ্ছিল, সেইটার বদলে অন্য কিছুতে ডোপামিন যদি বেরোতে পারে, অর্থাৎ অন্য কোনো কাজে এনগেজড হতে হবে। অর্থাৎ সেটা অন্য কোনো কাজ, সেটা আর ভালো লাগে, মানে মোবাইলের বাইরে যদি আর কিছু ভালো লাগে, সেটা গল্পের বই পড়া হতে পারে, সেটা খেলাধুলো হতে পারে, সেটা ওয়ার্কআউট হতে পারে, সেটা সিনেমা দেখা হতে পারে, অন্য কিছুর মধ্যে ইনভলভ হতে হবে যেটার মধ্যে খুশি হচ্ছি, তাহলে কিছুটা অংশে বেরোতে পারে। এবং এটা যদি খুব সিরিয়াস জায়গায় চলে যায়, তাহলে আমি অবভিয়াসলি বলবো কোনো একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে। বেশ, আমরা বিভিন্নভাবে আপনাদের মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। যেমন এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন এসেছে শুভ্র মুখার্জি। তিনি বলছেন নেশা ছাড়ার সহজ উপায় কি? মৃগাঙ্ক বৈরাগী তিনিও একই প্রশ্ন। হ্যাঁ, বিশেষত ধূমপান। না, ধূমপানের ক্ষেত্রে যদি নেশা, মানে ধূমপান ছাড়বে কিভাবে, এটা জানতে চাইছেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের এমডি মেডিসিনের ফাইনাল ইয়ারের কোশ্চেনও ছিল, সেই জন্য আমার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে হাউ টু সিজেস, মানে স্মোকিং সেশন কিভাবে করার উপায়। স্মোকিং সেশন করার জন্য অ্যাকচুয়ালি 1 নম্বর উপায়, যেটা আমি ডাক্তারির বাইরে গিয়ে বলছি, আমি বেশিরভাগ আমার বন্ধুদের যারা সিগারেট ছেড়েছে, আমি তাদেরকে যেভাবে সিগারেট ছাড়তে দেখেছি সেটা খুব অদ্ভুত। আমি সেটা আগে বলিনি, তারপরে ডাক্তারিতে আসছি। আমি দেখেছি তারা একটা সিগারেট একদিন জ্বালিয়ে একটা টান দিল, দিয়ে হঠাৎ করে ওটা ফেলে বললো এটাই শেষ সিগারেট, দুম করে, এবং সাডেনলি তারপরে আর কোনোদিন সেই সিগারেট খায় না। তো আমি সিগারেট ছাড়া কিন্তু বেশিরভাগ এভাবেই দেখেছি, অর্থাৎ একটা অদম্য মনের জোর হঠাৎ করে এলো,
এবং মনে করলো সে যে এটাই আমার শেষ সিগারেট, শেষ। এটা একটা উপায়, মানে মনের জোর, যেটা আমি ডাক্তারির বাইরে গিয়ে বলছি। আর যদি মেডিকেল ওয়েতে বলি তাহলে অবভিয়াসলি তার জন্য এখন নিকোটিন প্যাচ রয়েছে, কিছু ক্ষেত্রে ই সিগারেট রয়েছে, নিকোটিন গাম রয়েছে, যেগুলো থেকে মানে যেগুলো ইউজ করলে আস্তে আস্তে সিগারেটের থেকে মুক্তি হবে। এবং এটা ছাড়া বেশ কিছু ওষুধ রয়েছে, আমি ওষুধের নাম নিতে চাইছি না, যে ওষুধগুলো পার্টিকুলারলি অ্যাপ্রুভড ওষুধ রয়েছে, সেগুলো অবভিয়াসলি কোনো একজন ডাক্তারবাবুকে দেখাবেন, ওনারাই আপনাকে প্রেসক্রাইব করবেন, যেগুলো খেলে কিন্তু সিগারেট থেকে মুক্তির সম্ভাবনা প্রবল। বেশ, আবারও বলছি, যারা এইমাত্র টিউন করলেন, সঙ্গে রয়েছেন ডাক্তার অর্কদীপ বিশ্বাস এবং বলছেন নেশাকে না বলুন। এই বিষয়ে আজকে আমাদের কথাবার্তা তো চলছে। আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজের লাইভে এসে। এছাড়া আমাদের প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপে 9903059992 এই নাম্বারে, এবং ফোন নাম্বারও খোলা রয়েছে আপনার জন্য 22488085 এই নাম্বারে ফোন করে রাখতে পারেন আপনার প্রশ্ন এই সংক্রান্ত। যেমন ফোনে একজন লিসনার এসেছেন, কে আছেন? হ্যালো, না ছিলেন কেউ, হয়তো আবারও ঘুরে আসবেন নিশ্চয়ই। বেশ কিছু প্রশ্ন আমরা পাচ্ছি, হোয়াটসঅ্যাপেও প্রশ্ন পেয়েছি। প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে সুব্রত রানা, প্রশ্ন করেছেন শ্রীরামপুর থেকে। সুব্রত রানার প্রশ্নটি হলো যে এই যে নেশার কথা বলছেন, নেশা তো শরীরের বেশ কিছু অঙ্গকে ক্ষতি করে, নেশা কোন কোন অঙ্গকে মূলত ক্ষতি করে? সেটা কি নেশা করছে তার উপর ডিপেন্ড করে। এক একটা নেশার এক এক রকম এফেক্ট রয়েছে, তো সেটা স্পেসিফাই করতে হবে যে উনি কোন নেশাটার কথা জানতে চাইছেন। তবে যে কোনো নেশার কথা আমি যদি বলি, একটা কমন জায়গাকে তো ক্ষতি করছেই, তার কারণ সমস্ত নেশাই যেহেতু মস্তিষ্ক থেকে হয়, তাই মস্তিষ্ক থেকে তো হবেই। বেশ, আর আমাদের মানে বিভিন্ন ধরনের বন্ধুরা বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন করছে, ঠিক তেমন ভাবেই আমাদেরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। কি মনীষা, এই যে নেশা, এটা কি কারণে করে মানুষ? মানে কোনো ডিপ্রেশন থেকে, বা কোনো ছোটবেলাকার কোনো ট্রমা, বা এটা কি জেনেটিক কারণে হতে পারে? মানে বাড়ির কেউ করে আসছে, সেই কারণেও কি তার আকর্ষণটা আরো বেশি বেড়ে যায়? কি কারণে হয় নেশা করার? খুব কমনলি যে কারণটা দেখা যায়, যেটা আমাদের বইতেও লেখা থাকে এবং আমরাও যেভাবে দেখি, যে নেশা কিভাবে শুরু করে লোকে, বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয় যেভাবে শুরু করে, যে একদিন কারোর একটা ব্রেকআপ হয়েছে, কেউ একটা অঙ্ক করতে পারছে না, সামনে মাধ্যমিক পরীক্ষা, বলছে ভাই কিছু হচ্ছে না, চল একটা সিগারেট খেয়ে নে। বা ব্রেকআপ হয়েছে, আরে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, চল গিয়ে একটু মদ খেয়ে নে। তো বেশিরভাগ এইভাবেই শুরু হয়, মানে এটাকে আমরা বলি পিয়ার প্রেসার, মানে বন্ধু বান্ধবের দ্বারা। তো বেশিরভাগ আমার কিন্তু মনে হয় নেশা কেউ একা একা করে না, প্রথম নেশাটা তাকে কিন্তু কোনো একজন বন্ধুই করিয়েছে। এটা একটা উপায়। এছাড়া অবভিয়াসলি যেটা আপনি বললেন যে বাড়িতে, অবভিয়াসলি যার বাড়িতে, জেনেটিকের কথায় পরে আসছি, তবে বাড়িতে যে ছোটবেলা থেকে দেখছে যে একটা নেশার, মানে তার মা বাবা বা বাবা বা বাড়ির অন্যান্য কেউ যে নেশা করছেন, কেউ হয়তো খৈনি খাচ্ছে, কেউ হয়তো গুটখা খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, ফ্রিজে হয়তো মদের বোতল থাকছে, তো স্বাভাবিক একদিন তার কিউরিয়াসিটি থেকে মনে হবে আমিও একটু খেয়ে দেখি কেমন লাগছে। তো অবভিয়াসলি এটা আর একটা ফ্যাক্টর যেখান থেকে লোকে নেশা শুরু করে। তাহলে একটা তো পিয়ার প্রেসার, যেটাকে আমরা বলি বন্ধুরা জোর করছে যে একটু খেয়ে নে, কিচ্ছু হবে না, আরে একটা নিদে দেখবি সব অঙ্ক সলভ হয়ে যাবে, এক পেক খা দেখবি সব ব্রেকআপের দুঃখ ভুলে যাবে, এটা একটা। দুই হচ্ছে বাড়ির পরিবেশ। এটা ছাড়া যেটা আপনি বললেন যে অনেকের ট্রমা হোক বা কোনো একটা সমস্যা থেকে হোক, সেটা। আর আপনি যেটা জেনেটিক্স এর কথা বললেন যে জিন কি ইনভলভ, জিন ইনভলভ, তবে সেটা নেশা শুরু করার জন্য নয়। নেশার এফেক্ট, মানে জিনটা মেনলি যে জায়গাটাতে মানে রোলটা প্লে করে, সেটা হচ্ছে কারুর নেশা কতটা তাকে এফেক্ট করবে, কে নেশায় বেশি আসক্ত হবে, কে নেশায় কম আসক্ত হবে। কেউ একটু নেশা করা শুরু করলো, সে আর ছাড়তে পারছে না, আবার কেউ হয়তো অ্যাডিক্টেড হচ্ছে না। এই জায়গাটায় জিন রোল প্লে করে মেনলি। বেশ, একটু অন্যরকম প্রশ্নে যাই। আমরা খুব সম্প্রতি একটি ছবি দেখেছিলাম, হাবজি গাবজি। তাতে দেখা গেছিল একটি ছেলে, বাচ্চা ছেলে, তার মোবাইলের এমন নেশা যে সে আলটিমেটলি এই মোবাইলটির জন্য তার বাবা মায়ের কাছে প্রচন্ড বায়না করতে শুরু করে। প্রথম দিকে বায়না, তারপর জোর, তারপর বাবা মাকে প্রায় গায়ে হাত তোলে, প্রায় মানে ছিনিয়ে নেয়, এবং শেষে একটি খুনও সে করে শুধু এই মোবাইলটি পাওয়ার জন্য। তাকে মোবাইলের পেতে যে বাধা দিচ্ছে তাকে সে শেষ করে দেবে, এরকম একটা জায়গায় চলে যায়। এগুলো তো নেশার স্টেজ 1, স্টেজ 2 আপনারা যেরকম ভাবে ভাগ করে থাকেন।
100.1 FM গোল্ডের যে ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ যাচ্ছে, সেখানে একটি প্রশ্ন এসেছে, যেটা থেকেই হাবজি গাবজির কথা আমি বললাম। বাচ্চাদের মোবাইল থেকে মুক্তি, এই যে নেশা, আজকে এই শতাব্দীর সব থেকে বড় নেশা, এটা থেকে মুক্তির সহজ কিছু উপায় যদি বলেন, যেটা বাবা মায়েরা শুনবেন। দেখুন, যদি মোবাইলে অ্যাকচুয়ালি আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে এই মুশকিলটা তো ছোটবেলা থেকে শুরু হয়। তো আমি বলবো যারা এখনো অ্যাডিক্টেড হননি, যাদের সবে বাচ্চা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, প্রথমে প্রিভেনশন করুন। মোবাইল অ্যাডিকশনটা শুরু হচ্ছে কোথা থেকে? সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দুটো ক্ষেত্রে হচ্ছে। একটা হচ্ছে বাচ্চা খাচ্ছে না, বা বাচ্চা কান্নাকাটি করছে, বিরক্ত করছে, তো বাচ্চাকে একটা ফোন দিয়ে বসিয়ে দিচ্ছে। অথবা যারা কেয়ার গিভার রয়েছেন তাদেরকে বাড়িতে বাচ্চার দায়িত্ব দিয়ে যাওয়া হচ্ছে এবং সে বাচ্চাকে খাওয়ানোর জন্য সে তার মোবাইলটা, স্মার্টফোনটাকে ধরিয়ে দিচ্ছে। তো সমস্যার শুরুটা তো এখান থেকে। তো প্রথমে এই জিনিসটাকে তো প্রিভেন্ট করতে হবে। যেটা তার মানে বলছেন বাবা মায়েরাই প্রাথমিকভাবে দায়ী। ফোন দেওয়াই যাবে না, মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য যদি আপনি একবার ওই ফোনটা তুলে দেন, ওখানেই খেলা শেষ হয়ে গেল, ওখানেই মোটামুটি গল্প শেষ। ওখান থেকে আর ওইটা থেকে মানে ওটা একটা ভিসিয়াস সাইকেল। ওই যে ফোনটা আপনি ধরিয়ে দিলেন বাচ্চা খাচ্ছে না বলে, এবার ওই যে বাচ্চা দেখতে দেখতে খেতে শুরু করলো, এবার দুদিন পরে জাস্ট স্ক্রল করতে শুরু করবে এবং এই জিনিসটা চলতে থাকবে। তাই অবভিয়াসলি আমি শুরুতেই বলছি বাচ্চাকে ফোন দেবেনই না। মানে আমার মনে হয় 10 বছর অবধি বাচ্চাকে ফোন দেওয়ারই কোনো প্রয়োজন নেই। মানে আপনাকে একটু ওল্ড স্কুল হতে হবে। আপনাকে বাচ্চাকে এখন তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনলাইনে পড়াশোনার ব্যাপার চলে এসেছে। না দেখুন, 10 বছরের অবধি প্রয়োজন হয় না। 10 বছর অবধি প্রয়োজন হয় না, কারণ অনলাইনে 10 বছর অবধি পড়া না করলে তার কিছু হবে না এরকম তো কোনো যুক্তি নেই। তো আমার মনে হয় 10 বছর অবধি স্ক্রিন টাইমকে যতটা সম্ভব কম রাখা যায় সেটা রাখা উচিত, বিশেষ করে মোবাইল। এবং বাচ্চাকে মানে বাচ্চার সঙ্গে সময় কাটানোর জন্য বা বাচ্চাকে খাওয়ানোর জন্য আমার মনে হয় ওল্ড স্কুল পন্থাগুলো খুব ভালো কাজে লাগতে পারে। গল্প বলা থেকে শুরু করে বা খেলাধুলো বা এই টাইপের জিনিসপত্র, মোবাইল, এইটা তো প্রিভেনশন। আর যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে, যেটা আপনি বললেন সিনেমার কথা, আমি সিনেমাটা যদিও দেখিনি, তবে এরকম করেছে মানে আমি কি শিওর নই। মানে যখনই কেউ একটা অ্যাডিকশন হয়ে গেছে, এটা একটা রোগ। এবার রোগকে সারাতে পারে ডাক্তারবাবুরা। এবার আপনি নিজের মতো খুব একটা কিছু করতে পারবেন না, কারণ একটা অ্যাডিকশন থেকে যদি আপনাকে এটা বার করতে হয় তার একটা সিস্টেম রয়েছে। যদি সেই সিস্টেমে আপনি না যান তাহলে উইথড্রল সিমটম হবে। মানে আমি বলছি না যে খুনটা উইথড্রল সিমটম, বাট ওই টাইপের আমি ভাবতে পারি। মানে যে রোজ মদ খাচ্ছে 20 বছর ধরে, তাকে আপনি হঠাৎ করে একটা ঘরে বন্ধ করে দিলেন, বললাম আমি আর মদ দেবো না, দুদিন পরে দরজা খুলে দেখলেন লোকটা মরে গেছে। তাহলে আপনি দুম করে কোনো অ্যাডিকশনকে কিন্তু যদি স্ট্রিক্টলি বন্ধ করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাই যেখানেই আপনি দেখছেন যে অ্যাডিকশন, মানে আমি প্রথমেই বলবো অ্যাডিকশন করতেই দেবেন না। মোবাইলের অ্যাডিকশনটা কিন্তু মা বাবারাই দায়িত্ব নিয়ে বাচ্চাদের হাতে তুলে দিয়েছে। পরে বাচ্চাকে গালাগাল দিয়ে লাভ নেই, কারণ ওটা মা বাবারা অথবা যে কেয়ার গিভার ছিলেন তিনিই শুরু করেছেন। মানে মোবাইল বাচ্চা কোত্থেকে পাবে যদি মা বাবা না দেয় বা তার কেয়ার গিভার না দেন? তো আপনারাই দিয়েছেন। তাই এবার যদি আপনি মনে করেন যে আপনি কোনোভাবে, আপনি চেষ্টা করুন, আপনি ওকে অন্য কোনোভাবে অন্য কোনো দিকে ওর মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি গল্প বলুন, আপনি ভালো কিছু গান শোনান, আপনি সিনেমা দেখাতে নিয়ে যান, আপনি খেলতে নিয়ে যান। কিন্তু সেগুলো যদি ফেলড হয়ে যায় তাহলে আপনি নিজস্ব কিছু, আমি বলবো নিজস্ব চিকিৎসা করবেন না। মানে আপনি দরজা বন্ধ করে দিলেন, ফোনটাকে নিয়ে কোথাও লুকিয়ে দিলেন, এগুলো করবেন না, তাতে আবার মানসিক ভাবে আঘাত পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি কোনো একজন চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে যান এবং তার পরামর্শ মেনে কিভাবে কাউন্সিলিং হবে, কিভাবে বিহেভিয়ারাল থেরাপি হবে, সেগুলো অনুযায়ী কাজ করবেন। বেশ। ফোনে কে আছেন? সরাসরি চলে যাব। হ্যালো, হ্যাঁ, আমি কথা বলছি গিয়াসউদ্দিন শেখ, মেরিগঞ্জ ফুল থেকে সুন্দরবন থেকে। বলুন। ডাক্তারবাবুর কাছে আমার জানার বিষয় হলো, আমি প্রতিদিন চেষ্টা করলেও অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারি না। এটা কি আমার নেশা? এর থেকে বেরোনোর কোনো উপায় আছে কিনা একটু ডাক্তারবাবু যদি বলেন, তাহলে আমার মতো মনে হয় অনেক বন্ধুরাই উপকৃত হয়। বেশ, শুনতে থাকুন। উনি বললেন ঘুম হচ্ছে না ওনার। ঘুম না হওয়াটা মানে নেশা তো নয়, তবে ঘুম না মানে কেন ঘুম হচ্ছে না সেটা উনি বললেন না। আমি যেটা খুব কমনলি দেখি ঘুম না হওয়ার কারণ, তার কারণ মানুষরা খুব রাত্রির অবধি স্ক্রল করতে থাকেন।
মানে আমরা তো করি, আমি জানি না উনি করেন কিনা, তবে এটা একটা খুব কমন কারণ। তাহলে আপনাকে আগে দেখতে হবে যে ঘুম না হওয়ার জন্য কি আপনি অন্য কিছু করছেন, এবং যদি সেটা হয়ে থাকে মোবাইল আপনি স্ক্রল করে যাচ্ছেন, ওই একবার ফেসবুকে ঢুকে আপনি পরপর ভিডিও রিলস স্ক্রল করে যাচ্ছেন, রিলস দেখে যাচ্ছেন পরপর, তাহলে অবভিয়াসলি আপনার ঘুম হবে না। তাই আমি বলবো যে ঘুমাতে আপনি যদি চান, তার একটা খুব সহজ উপায় হচ্ছে আপনি আর্লি ডিনার করুন, আপনি রাতের খাবার তাড়াতাড়ি করুন, এবং রাতের খাবার তাড়াতাড়ি করে আপনি একটু হাঁটাচলা করুন, হাঁটাচলা করে আপনি মোবাইলটাকে আর নেবেন না রাত 9টা 9:30 10টার পরে, মানে আপনি যখন ঘুমোতে চাইছেন তার আধ ঘন্টা 40 মিনিট আগে থেকে ফোন নেবেন না, ফোনটাকে সম্পূর্ণ অন্য জায়গায় রেখে দেবেন এবং আপনি গিয়ে শুয়ে পড়বেন, এবং আমার মনে হয় তাতে আপনার 1-2 ঘন্টার মধ্যে ঘুম এসে যাওয়ার কথা। এবার এটা পুরোটাই ডিপেন্ড করছে যে আপনি সারাদিনে আপনার আর কি অ্যাক্টিভিটি হচ্ছে। হয়তো দেখা গেল কারণ আপনি সবটা বলেননি, হতে পারে আপনি দুপুরবেলা ঘুমোন 3-4 ঘন্টা, তাহলে সেটা হলে তো স্বাভাবিক রাতে ঘুম দেরিতেই পাবে। তো সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। যদি আপনার মনে হয় এরকম কোনো কারণ আছে, যার সব থেকে কমন কারণ হচ্ছে মোবাইল স্ক্রল করা শুয়ে শুয়ে, সেটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে ঘুম আসতে পারে। আর যদি তার আপনার কোনো সমস্যা নেই, আপনি মোবাইল স্ক্রল করেন না, আপনি দুপুরেও ঘুমান না, আপনি মোটামুটি সারাদিনে কাজকর্মও করেন, তারপরেও আপনার ঘুম আসছে না, তাহলে অবভিয়াসলি আমি বলবো আপনাকে কোনো একজন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আপনার শারীরিক টেস্ট দেখতে হবে আপনার কোনো মানে ডিরেঞ্জড রয়েছে কিনা, এবং তারপরে সেক্ষেত্রে আমরা তখন ঘুমের ওষুধে যেতে পারি। বেশ, আমরা আজকের যে অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই বলছেন, কারণ আপনারাও আসছেন আমাদের এই অনুষ্ঠানে। নেশাকে না বলতে হবে, মানে নেশাকে না করুন। ডক্টর অর্ঘ্যদীপ বিশ্বাস রয়েছেন আমাদের সাথে, এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, এবং আপনারা কিভাবে কথা বলবেন সেটা হচ্ছে 100.1 FM গোল্ডের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে সরাসরি লাইভ চলে আসতে পারেন। এছাড়া আকাশবাণী কলকাতার যে পেজ আছে সেখানেও কিন্তু সরাসরি লাইভ এসে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আজকের বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। আর যদি হোয়াটসঅ্যাপ করবেন ভাবেন তাহলে 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, আর 22488085 এই নাম্বারে ফোন। এই সব কিছু মিলিয়ে আপনি আসতে পারেন, আপনার প্রশ্ন কিন্তু রাখতে পারেন। আপনি ঠিক কি জানতে চাইছেন আজকে ডাক্তারবাবুর থেকে? একজন জিজ্ঞেস করেছেন যে আমি নিকোটিন গাম খেয়ে দেখেছি, সিগারেট ছাড়তে পারিনি, কাজের খুব প্রেশার, আপনি বললেন ডাক্তার দেখাতে, কোন ধরনের ডাক্তার দেখাবো সেটা যদি পরামর্শ দেন। অবভিয়াসলি সাইকিয়াট্রিস্ট দেখানোটাই বেটার। বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে। রিক্তা মণ্ডল প্রশ্ন করছেন, আমার বাচ্চার বয়স 10, তাকে প্যান্ডেমিক পিরিয়ডে অনলাইনে ক্লাসের জন্য প্রথম ফোন দেওয়া হয়, এখন স্কুলে যায় তবু ফোন চাইছে, না পেয়ে খুব রেগে যাচ্ছে, কি করব? এগুলো যেটা সব নিয়ে কথা বলছি হ্যাঁ, এগুলো মানে এটাই এখন আমার মনে হয় যে আমরা অ্যাডিকশন, যেগুলো কনভেনশনাল অ্যাডিকশনের কথা ভাবি, যে অ্যালকোহল, সিগারেট, সেই থেকেও এখন অনেক বেশি অ্যাডিকশন হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন। তো এগুলোর থেকে আমি অলরেডি বললাম, আইদার আপনি চেষ্টা করবেন মা বাবা হিসাবে, যদি কোনোভাবে তার যে এই যে মোবাইল দেখে যে ডোপামিনটা বেরোচ্ছে, সেই ডোপামিনটা যদি আপনি অন্য কিছু ভালো কিছুর থেকে বার করতে পারেন, সেটা ভালো গল্প শুনিয়ে, গল্পের বই পড়িয়ে, কিছুভাবে যদি করতে পারেন, খেলাধুলো করিয়ে, আপনি তাকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে এনগেজ করলেন যেটাতে সে মজা পায়, সেগুলো করে যদি তার ভালো হয়ে যায় ভালো। আর যদি তারপরে না হয় তাহলে অবভিয়াসলি যদি আপনার মনে হয় যে সেটা অ্যালার্মিং, দেখুন একটু আধটু ফোন দেখছে, ক্লাস করছে, ঠিক আছে, মানে 10 বছর পেরিয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার যদি অ্যালার্মিং মনে হয় যে অতিরিক্ত হচ্ছে এবং সেটা তার পারফরমেন্সে এফেক্ট করছে, স্কুলের পারফরমেন্স ড্রপ করছে, তার ঘুম কমে যাচ্ছে, সে ইরিটেটেড থাকছে, অ্যাংশাস থাকছে, তাহলে সেক্ষেত্রে আমি বারবার বলবো যে এক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিস্টের পরামর্শে আপনাকে যেতে হবে। সুরভি সিংহ তিনি বলছেন পিকম ট্রিটমেন্ট কি? পিকম ট্রিটমেন্ট কি উনি জিজ্ঞেস করেছেন, কিন্তু কি প্রসঙ্গে বলেছেন সেটা নিয়ে কিছু বলেননি। ঠিক। তো আমরা কি এই পিকম ট্রিটমেন্টটা নিয়ে এখানে আলোচনা করতে পারি, সেটা ডাক্তারবাবুর উপরই আমি ছাড়লাম। না, সেটা আমার মনে হয় যে উনি আর একটু ডিটেলে বললে হ্যাঁ হয়তো আমাদের ডাক্তারবাবু উত্তরটা দিতে সুবিধা হতো। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের নেশার কথা বলছি, তো সেই ক্ষেত্রে কোন নেশাটা মানে সবচেয়ে বেশি ক্ষতিকর? সব নেশাই খারাপ, বুঝলেন, এবং শুধু মানে নেশা জিনিসটাই খারাপ, অ্যাডিকশন জিনিসটাই ভালো নয় কোনো কিছুতেই। কোনো কিছুতে আপনি অ্যাডিক্টেড হয়ে যাওয়া মানে আমি মনে করি সেটা খারাপ, সেটা কোনো কিছুতেই বেশি অ্যাডিকশন ভালো নয়। যাই হোক, তবুও যেটা খুব কমন একটা অ্যাডিকশন যেটা খারাপ এবং যেটা যদি লোকে দুম করে ছেড়ে দেয় তাহলেও খুব খারাপ, সেটা মদ।
মদ হচ্ছে ওয়ান অফ দ্য ডেঞ্জারাস অ্যাডিকশন যেটা আমি মনে করি। কারণ মদ যখন মানুষ খাচ্ছে তখন তো ক্ষতি হচ্ছেই, আবার যদি কেউ একদিন হঠাৎ করে মনে হলো যে আমি মদটা ছেড়ে দেবো, দুম করে যদি মদ ছেড়ে দেয় তাহলেও তার মৃত্যু অবধি হতে পারে। মদ ছাড়ার নিয়ম কি? মদ ছাড়ার নিয়ম হচ্ছে আপনাকে একদম ডাক্তারের পরামর্শ মেনে একদম ওষুধ স্টেপ বাই স্টেপ করে করে আপনাকে মদ ছাড়তে হবে। দুম করে মদ ছাড়তে পারবেন না। আমার একটা মজার কথা মনে পড়ে, যখন কোভিড হয়েছিল সেই সময় প্রথম মদের দোকান খুলেছিল, এবং সেই সময় আমি দেখছিলাম যে সবাই সেটাকে নিয়ে খুব মজা করছিল যে কেন মদের দোকান খোলা হলো। আমি তখন বলিনি, মানে ব্যক্তিগত লেভেলে বলেছি। অ্যাকচুয়ালি মদ যারা দীর্ঘদিন ধরে খাচ্ছে এবং যদি দুম করে তার মদটাকে আমি বন্ধ করে দিই, তাহলে এমন একটা রোগ হতে পারে যেটাকে আমরা বলি ডেলিরিয়াম ট্রেমেন্স। সেটা এমন একটা ভয়ঙ্কর রোগ যেখান থেকে আলটিমেটলি মৃত্যু অবধি হতে পারে। তাই মদ যারা দীর্ঘদিন ধরে খাচ্ছেন আমি সবাইকেই বলবো, মদ অবশ্যই আপনাকে ছাড়তে হবে, কিন্তু এমনভাবে মদ ছাড়বেন না যে আপনি হঠাৎ করে মনে হলো আপনি ছেড়ে দিলেন। বা কেউ বাড়ির লোকেদেরও বলছি যে কেউ একজন দীর্ঘদিন ধরে মদ খাচ্ছে, আপনি ভাবলেন যে তাকে ধরে বন্ধ করে রেখে দিই 3-4 দিন মদ দেব না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আবার এইটা শুনে আবার লোকে উত্তেজিত হয়ে গিয়ে বললো যে বাবা তাহলে মদ ছাড়ারই দরকার নেই, সেটা করবে না। কারণ মদ কিন্তু লিভারের থেকে বেশিও শরীরের কোনো অর্গানকেই ছাড়ে না, প্রত্যেকটা অর্গানকেই কিন্তু মদ মানে লিভারের ক্ষতি তো রয়েছেই, এবং তার সাথে সাথে অন্যান্য ক্ষতিও কিন্তু একাধারে চলে আসে এই অ্যালকোহলের জন্য। খুব খারাপ। স্নেহা চক্রবর্তী জিজ্ঞেস করেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর একবার বলার জন্য। আমি পুরোটাই আরো একবার বলছি, আপনারা ফোন করতে পারেন 22480805 এই নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। আর আমাদের ফেসবুকের যে দুটো পেজ রয়েছে, মানে 100.1 FM গোল্ড, সেখানে সরাসরি আমাদের লাইভ অনুষ্ঠানটা আপনারা দেখতে পারেন, এবং তার সাথে আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে সেখানেও কিন্তু আজকের এই অনুষ্ঠানটা একদম সরাসরি লাইভ আপনারা দেখবেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর অর্কদীপ বিশ্বাস, এবং তার সাথে আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে নেশাকে না করুন। মজার একটি প্রশ্ন এসছে, যাদবেন্দ্র পণ্ডা, উনি আমাদের ডেইলি লিসনারের মধ্যে পড়েন, জুখিয়াবাজার কাঁথি থেকে লিখছেন, আমার পকেটে সবসময় একটা রেডিও থাকে, সেটা আমার প্রচন্ড নেশার জিনিস, যার জন্য রাত্রি 12:30টার আগে ঘুম আসে না। আবার ভোর 5:30টা থেকে রেডিও শোনা হয়, কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থাকার নেশাটা আমি ছাড়তে চাই, কি করে ছাড়তে পারবো? সেম, আপনাকে নেশা ছাড়ার উপায় হচ্ছে যে একটাই উপায়, আপনাকে অন্য কিছুর মধ্যে সেই নেশাটাকে ট্রান্সফার করতে হবে যেটা আপনার ক্ষতি করছে না। এটাই একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। মানে আপনাকে যদি মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে আমি বেরোবো, তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনি যে সময়টা দিচ্ছেন সেই সময়টাতে আপনাকে এমন একটা কিছু করতে হবে যেটাও আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ করবে। এবার আপনার পছন্দের জিনিস সোশ্যাল মিডিয়া ছাড়া আর কি আছে সেটা দেখুন এবং সেই জিনিসগুলোর ওপর কাজ করুন। আমাদের হাতে সময় এই পর্বের জন্য, মানে এই প্রথম যে 10টার সময় যে আমাদের একটা সংবাদ বিরোধী থাকবে, তার জন্য কিন্তু সময় প্রায় কমে আসছে। এখানে একটা ঘোষণা করার আছে, সেটা হলো যে আমাদের কিন্তু 10টা থেকে 10:30 যেমন লাইভ চলছে সেরকম ফেসবুক লাইভ যেমন চলছে সেরকম চলবে। আমরা রেডিওতে আবার ফিরে আসবো কিন্তু ঠিক 10:30টায়। 10টা থেকে 10:30 যে সময়টুকু আপনারা আমাদের সঙ্গে ডাক্তারবাবু অবশ্যই ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং ফেসবুকে যুক্ত থাকবেন শুধু নয়, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারবেন সেই সময়, আমরা অবশ্যই সেই উত্তর ফোনও নিতে পারবো। একদম 22488085 এই নাম্বারে ফোনও করতে পারেন। আর যেমনটা বললাম 9903059992 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন। 100.1 FM গোল্ডের পেজ থেকে সরাসরি লাইভ, এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান নিয়ে রয়েছি মৌসুমী মনীষা। একদমই তাই। আর আপনি শুনছেন আর শুনবেন ফেসবুক লাইভে এখনো, শুধু রেডিও থেকে একটু যাব, আবার আসবো 10:30টায়। ঠিক। আমরা মানে এই যে কথাগুলো, বিভিন্ন ধরনের নেশার কথাগুলো জানছি, সেই নেশার কথাগুলোর জানতে জানতে এইটা খুব মনে হচ্ছে যে এখনকার দিনে নেশার না ভাগগুলো যেন কেমন একটা পাল্টেছে, কি তাই না মনীষা? নেশার ভাগ পাল্টেছে, এবং নেশার ভাগ যে পাল্টেছে সেটা যেমন তুমি বলছো, ঠিক সেরকম ভাবে নেশাকে কিন্তু আমরা যে আটকে দিচ্ছি, ডিফেন্ড করছি, সেই ডিফেন্সিভ প্রসেসটাও পাল্টেছে যুগের সঙ্গে সঙ্গে। ডিফেন্স মেকানিজম যেটাকে আমরা বলে থাকি,
এই যে আপনি বলছিলেন যে অ্যালকোহলের ক্ষতি, অ্যালকোহলের তো নানা রকম ক্ষতি আমরা জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার এই দিকটাও আসে, এরকম নানা বিতর্ক শোনা যায় যে আমার ডাক্তারবাবু এক পেক করে মদ খান, একদম পরিষ্কার এই কথা অনেকেই বলেন। আমার ডাক্তারবাবুও স্মোক করেন, তো তাহলে ডাক্তার নিজেই স্মোক করছেন, নিজেই বারণ করছেন। এইখানে একটা বোধহয় জনবার্তা কিছু দেওয়া প্রয়োজন যে ডাক্তারবাবু বোধহয় তার ক্ষতিটা আমাদের থেকে অনেক বেশি বোঝেন এবং অনেক দ্রুত সেটা কোপ আপ করতে পারেন। এটা নিয়ে আপনার কি মত? না না, এটা তো ব্যক্তিগত একটা মানুষের ব্যাপার। মানে কোনো একজন ডাক্তার বা যে কেউ একজন নেশা করে, সিগারেট খায়, মদ খায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন ডাক্তারবাবু বলে যে তার মদ সিগারেট খেলে ক্ষতি হবে না, তা তো একেবারেই নয়। তার তো ক্ষতি হচ্ছেই, তার ক্ষতি হবেই। তবে তার সাথে তাকে দেখিয়ে এক্সাম্পল সেট করার মতো কোনো ব্যাপার নেই যে উনি খান বলেও আমাকে খেতে হবে, বা উনি খান বলে উনি আমাকে পরামর্শ দিতে পারেন না। আপনার শরীর আপনার নিজের ব্যাপার। আপনার ডাক্তারবাবু সিগারেট মদ খেয়ে যদি তার আয়ু 10 বছর কমে যায়, তার সঙ্গে আপনার আয়ুর কোনো সম্পর্ক নেই। আপনি নিজেরটা দেখুন, নিজেরটা ভাবুন এবং নিজের আয়ু বাড়ানোর চেষ্টা করুন, যাতে আপনি আপনার পরিবারের সঙ্গে আরো বেশি কিছুদিন থাকতে পারেন। আচ্ছা, আমরা বারবার অ্যালকোহলের নেশার কথা বলছি, কিন্তু এছাড়াও যে নেশা রয়েছে, যেমন ধরুন যদি শুকনো নেশা যারা করছে, ধূমপান ছাড়াও যদি গাঁজার নেশা করা হয় বা আরো এই ধরনের যে নেশা রয়েছে, তো সেইগুলো কি, মানে আমি বলতে চাইছি সেইগুলো করা কি অনেকটা ব্রেনকেই সরাসরি এফেক্ট করছে, বা সেইগুলো কতটা ক্ষতি করছে? প্রত্যেকটা নেশাই ব্রেনকেই এফেক্ট করে, সবই ব্রেন দিয়েই হয়। যেমন অ্যালকোহলটা লিভারকে বেশি ড্যামেজ করে আপনি বলছিলেন। অ্যালকোহল লিভারকে বেশি ড্যামেজ করে, এবার বাকিগুলোর ক্ষেত্রে লিভারকে অতটা ড্যামেজ করে না, কিন্তু তারা বাকিকে করে। এবং যেটা আপনি শুকনো নেশার কথা বললেন, গাঁজা বা এই জাতীয় যে জিনিসগুলো, তারা কিন্তু ব্রেনকে তো এফেক্ট করেই, তার সঙ্গে ফুসফুসকে এফেক্ট করে ভালোই। এবং তাছাড়া পাকস্থলী থেকে শুরু করে হার্ট, সমস্ত জায়গাকেই এফেক্ট করতে পারে। তবে হ্যাঁ, মদের যতটা বিস্তার, মদ যেভাবে ক্ষতি করে, ওগুলো হয়তো অতটা বিস্তারে করে না। তবে তার মানে এই নয় যে ওগুলো কিছু কম করে বা ওগুলো ভালো, কারণ আলটিমেটলি মাথায় যদি বিগড়ে যায় তাহলে তো খুব মুশকিল। ঠিক, সরাসরি চলে যাব। কে আছেন? আমি রাজা ভাস্কর বলছি। স্যারের সঙ্গে একটা আমার কথা আছে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল ডিসেম্বর মাসে। তো আমার ব্রেন হ্যামার দিয়ে বাঁ সাইডটা আমার প্যারালাইসিস হয়ে গিয়েছিল। আচ্ছা, আগে আমি মানে অ্যালকোহল, মানে প্রত্যেকদিনই অ্যালকোহল খেতাম। তো এখন আমার পক্ষে নেশা করাটা কতটা মানে রিস্কি, সেটাই আমি জানতে চাইছিলাম স্যারকে। আপনি যদি চান যে আপনার ডান দিকটা প্যারালাইজড হয়ে যাক, তাহলে আপনি নেশা করবেন। আর আপনি যদি চান যে বাকি জীবনটা একটু বেটার কাটাবেন, তাহলে নেশা করবেন না। কারণ আপনার যখন হেমারেজিক স্ট্রোক হয়েছে, মানে আপনার মাথায় রক্ত জমাট বেঁধেছে, খুব সম্ভবত আপনি পড়ে গেছিলেন। তো পড়ে গেছিলেন হয়তো, মানে মোস্ট প্রবাবলি পড়ে গিয়ে হতে পারে, এছাড়া প্রেশার বেড়ে যাওয়ার জন্য হতে পারে। যাই হোক না কেন, তো হতে পারে যে সেখানে একটা মদের ভূমিকা ছিল। তো আপনার বললেন মনে হয় বাঁদিক বললেন উনি, মনে হয় তো ওনার বাঁদিক প্যারালাইজড হয়ে গেছে। তার মানে অলরেডি আপনার ব্রেনের ডান দিকে একটা রক্ত জমাট বেঁধে রয়েছে। এবার আপনি আবার যদি মদ খান তাহলে কি হবে বলুন তো? এবার আবার পড়ে যাবেন, বাঁদিকে রক্ত জমাট বাঁধবে, তখন ডান দিকটাও প্যারালাইজড হয়ে যাবে। তখন আপনি আর হাঁটতে চলতেও পারবেন না, হাতটাও তুলতে পারবেন না। তার থেকে বরং নিজের হাতে যদি ভাত ডাল খেতে পারেন সেটা খান, মদ খাওয়াটাকে বাদ দিন। আমার মনে হয় সেটাই হচ্ছে বেটার। আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে, রীতা মাইতি ডোমজুর থেকে, হাওড়া। তিনি বলছেন সকালে সূর্যের আলোতে 10 মিনিট থাকা কি খুব উপকারী ভিটামিন ডি এর জন্য? যদিও এই প্রসঙ্গে নয়, প্রশ্ন আজকে আমরা নেবই না। না, এই প্রশ্ন আমরা নেব না। একটু প্রাসঙ্গিক প্রশ্ন করুন। প্রচুর প্রাসঙ্গিক প্রশ্নও কিন্তু আমাদের আসছে। এবং বেশ ঠিক আছে, যদি এরকম প্রশ্ন এসে থাকে, একটা প্রশ্ন আমরা জানতে পারি। তার একটাই রিজন যে অনেকের কিন্তু এই ভিটামিন ডি কমে যাচ্ছে বা হাড়ের একটা ক্ষয় হচ্ছে, এই ভয়টাও একটা নেশায় পরিণত হয়। মানে আমার শরীর খারাপ করছে, এই ভয়টাও। এবং এখনকার দিনে ভিটামিন ডিটা সত্যি কমই দেখা যায় বেশিরভাগ লোকজনেরই, যদি টেস্ট করা হয়। অবভিয়াসলি রোদ্দুরের সঙ্গে তো ভিটামিন ডি এর সম্পর্ক রয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তবে কি বলুন তো, এগুলো এখন সবই মানে খুব ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়ার মতো জায়গা। কারণ সূর্য রশ্মির সঙ্গে এত আল্ট্রাভায়োলেট রে আসছে, সেগুলোও খুব খারাপ আমাদের শরীরের জন্য। বা এত মহাজাগতিক রশ্মি আসছে, তো সেগুলোও কতটা শরীরের জন্য মানে ভালো বা খারাপ, বহু রকম স্টাডি দেখা যায় না, স্কিন ক্যান্সার থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের ব্লাড ক্যান্সার থেকে, মানে এই রেডিয়েশনের উপর অনেক রকমের অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু এটাকে অস্বীকার করার জায়গা নেই যে সূর্য মানে
সূর্যের সূর্যের আলোয় আলো। থাকা হুম। প্রয়োজন। তবে সেটা আপনি একদম ঘুম থেকে উঠে 10 মিনিট দাঁড়িয়ে থাকবেন, নাকি সারাদিনে আপনি যদি একটু বাইরে বেরোন, আপনার যদি একটু হাঁটাচলা করেন, আমার মনে হয় সেটা হলেই হবে। একদম সবসময় ঘরের মধ্যে আপনি যদি এসির মধ্যে বন্ধ না থাকেন, তাহলে আমার মনে হয় হয়ে যাবে। এবার আপনি একদম সকালবেলা উঠে রোদের সামনে হাত পা করে দাঁড়াবেন, সেটা ঠিক আছে, মানে আমি কি বলবো, অবভিয়াসলি ভিটামিন ডি আপনার বেড়ে যাবে, এটা আমি তো বলতে পারি, কারণ সূর্যের আলোতে তো ভিটামিন ডি আপনার শরীরে তৈরি হবে। আচ্ছা, চা কফি অনেকে অনেকবার খায়, তো চা কফি খাওয়ার নেশাটা কি ভালো না ভালো নয়? বারবার বলছি, কোনো নেশাই ভালো বা খারাপ এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, চা কফির অন্য আবার একটা সমস্যা আছে। এমনি চা খাওয়া একরকম, আমরা যারা বাঙালি তারা হুম। আবার একটু দুধ আর চিনি দিয়ে চা খাই। তো এবার তাহলে তো আর চা খাওয়া হলো না, তো দুধ আর চিনি খাওয়া হচ্ছে। এবার সেটা বারবার খেলে আর কি, মোটা হয়ে যাব, আমার মতো মোটা হয়ে যাবেন, তারপরে ডায়াবেটিস হয়ে যাবে, তারপরে আর কি এইসব আরো মুশকিল হয়ে যাবে। তাই আহ, এটা ব্যাপার। আর অবভিয়াসলি কোনো কিছু, আমি বারবার বলছি, অ্যাডিকশন মানে কোনোভাবেই ভালো নয়, চা কফি যাই হোক। তবে ব্ল্যাক কফির একটা ভালো রোল আছে, আহ, তবুও অতিরিক্ত নয়। তবে ব্ল্যাক কফির একটা ভালো রোল হচ্ছে যে এখনো অবধি আমরা যেটা দেখতে পেয়েছি যে লিভারের ক্ষেত্রে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে বা লিভার ড্যামেজের ক্ষেত্রে একমাত্র একটা জিনিস যেটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে ব্ল্যাক কফি। বেশ, তার মানে মানে ব্ল্যাক কফি যদি কেউ খেয়ে থাকেন সারাদিনে, যদি সেটা 2-3 বারের বেশি সেটা খেতে খাওয়া পারেন, যেতে পারে। তাও লিভারের কিন্তু ভালো দিকটা এখনো রয়েছে। অব্দি স্টাডিতে সেটা ধরা পড়েছে। এবার এগুলো না কোনোটাই ফুল প্রুফ নয়, মানে সেভাবে তো স্টাডি হয়নি, তবে মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রিতে দেখা গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এশিয়াতেও দেখা গেছে যে ব্ল্যাক কফি লিভারের জন্য ভালো। বেশ, এই যে লিভারের কথায় আমরা আছি, নেশা লিভারের ক্ষতি করে আপনি বলেছেন। প্রচুর প্রশ্ন আসছে, একজন জিজ্ঞেস করছেন, স্বরূপ দেবনাথ জিজ্ঞেস করছেন রাঁচি থেকে, প্রশ্ন করেছেন যে লিভার ভালো রাখবো কিভাবে, নেশা ছাড়াও আরো অন্যান্য কি কিভাবে লিভার ভালো রাখা যায়, এটা যদি বলেন। লিভার ভালো রাখার একটাই উপায়, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল লিড করা। হুম। লিভার হচ্ছে আমাদের বডির মানে খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গান, খুব খুব মানে যত আমাদের শরীরের খারাপ জিনিস রয়েছে, লিভার সেই খারাপ জিনিসগুলোকে বেসিক্যালি ডিটক্সিফাই করে। হুম। লিভার অ্যাকচুয়ালি আমাদের শরীরের সমস্ত কিছুকে স্টোর রাখে। লিভার মানে মারাত্মক একটা অর্গান। তাই লিভারকে ভালো রাখার উপায় হচ্ছে লিভারের উপর চাপ কম সৃষ্টি করা, এবং সেই চাপ কম সৃষ্টি করার জন্য আপনাকে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, একটু একটু ওয়ার্কআউট করতে হবে, একটু হাঁটাচলা করতে হবে, একটু জাঙ্ক ফুডকে বাদ দিতে হবে। যে তেল বারবার ব্যবহার হচ্ছে সেই তেল ইউজ করলে হবে না, মানে ওয়ান সামনে টাইম পুজো, ইউজই মানে হবে। সব খাওয়া দাওয়া বন্ধ করে দেবে লোকে পুজোয়? না না, পুজোয় তো খাবেনই, মানে আমরা আর কি করব, আমরা এইসব করেই যাই পুজো, তারপরে আমরা বলবো যে পুজো ভাইফোঁটা। যাবে, তারপরে বলবো যে হ্যাঁ ভাই ডিসেম্বর আসছে, কালী পুজো হ্যাঁ। আসবে, তারপরে 25শে ডিসেম্বর, তারপরে নিউ ইয়ার বলবো, নিউ তাহলে ইয়ার। একটা কাজ করি, মোটামুটি উৎসবের আবহ বজায় রাখা যাবে, আবার একটু লিভারেরও যত্ন হবে, এরকম কিছু টিপস যদি দেন। বারবার বলছি যে তেলে ভাজা জিনিস যদি খান তাহলে ওয়ান টাইম তেল, যেটা ফার্স্ট মানে ওই রিইউজ হলেই তেল শেষ। মানে বারবার করে ভেজে হ্যাঁ, নিচ্ছি তাহলেই একই শেষ। তেলে, মানে সেটা- বাড়িতে ফিশ ফ্রাই ভেজে খাওয়া ভালো। মানে আমি সবসময় বলছি যে ফেস্টিভ সিজনে যদি আপনি বাড়িতে রান্না করে যা খুশি খেতে পারেন, মানে মাটন, বিরিয়ানি, ফিশ ফ্রাই, কিন্তু বাড়িতে রান্না করে খান এবং এক তেলকে দ্বিতীয়বার ব্যবহার করবেন না, তাহলেই অনেকটা ভালো হয়ে যায়। এবং একটু যদি কার্বোহাইড্রেটটাকে কম করে যদি একটু প্রোটিনের মাত্রা বাড়াতে পারেন সেটা ভালো। মানে বিরিয়ানি যদি খান তাহলে রাইসটা কম খেয়ে যদি মাংসটা খেলেন। খুব মোটা হয়ে যাচ্ছি, রোগা হতে হবে, এটা একটা বিপুল নেশা পুজোর আগে। জিমগুলোতে দেখলেই বোঝা যায় পুজোর আগে প্রচুর ভিড় শুরু হয়, ভর্তির একটা প্রবণতা তৈরি হয়। এই যে রোগা হওয়ার একটা নেশা, সেই নেশাটাকে আমরা এই এবং সেই- ওবেসিটির জায়গায় সমর্থনই করি, কারণ আমাদের দেশে ওবেসিটির সংখ্যা খুব বাড়ছে। এই যে নেশাটি, এটাকে উৎসাহিতই করেন আপনারা। এই পুজোর আগে রোগা থাকার কিছু টিপস যদি দেন, এবং এই সেই নেশাটাকে রোগাটা উৎসাহিত হতে হতে করতে। এমন নেশায় পরিণত হয়, মানে একদম খাওয়া দাওয়া ছেড়ে, মানে পুজোর আগে আমাকে সুন্দর একদম হতেই এই হবে। যে ভুল ডায়েট, ক্র্যাশ ডায়েট, এই ক্র্যাশ এবং ডায়েটটা ছেড়ে অতিরিক্ত পরিশ্রম, মানে অতিরিক্ত জিম করা বা এক্সারসাইজ করা, এটা থেকে সেটা- সরে কি করে ঠিকঠাক ওজন ধরে রাখবে নিজের, কি করে? দেখুন, সেই নেশাটা ওজন কি? কমানোর একটাই উপায়, ওজন কমে একটা ভাবেই, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যালোরি ডেফিসিট। অর্থাৎ আপনার শরীরে যতটা ক্যালোরি আপনি খাচ্ছেন তার থেকে বেশি ক্যালোরি যেন আপনার শরীরে খরচ হয়, আপনি তাহলেই রোগা হয়ে যাবেন। এটা ছাড়া রোগা হওয়ার আর কোনো রাস্তা নেই। তো আপনি যতটা ক্যালোরি খাচ্ছেন তার থেকে আপনি যদি বেশি খরচ করেন তাহলেই আপনার ওজন কমতে শুরু করবে।
বেশ, আমাদের যে ফেসবুক লাইভ চলছে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার সরাসরি যে লাইভে আমাদের বন্ধুরা জয়েন করেছেন, তাদের থেকেই একজন প্রশ্ন করছেন যে ডায়াবেটিস রোগীদের জন্য মদ্যপান কতটা ক্ষতিকর। চিত্তরঞ্জন বিশ্বাস প্রশ্ন করেছেন। এমনিতেই মদ্যপান ক্ষতিকর, তার এটাই আমরা ক্ষতিকারক। বলছি হ্যাঁ। প্রথম থেকে। তার সঙ্গে আবার আপনার ডায়াবেটিস রয়েছে, মানে অলরেডি আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অলরেডি মানে মানে লাল বাতি জ্বলছে, তার সঙ্গে যদি আবার আপনি মদ খান তাহলে হয়েই গেল আর কি। ঠিকই বেশ। আছে। আরোগ্য অনুষ্ঠানে এবং নেশাকে না বলুন, এবং সঙ্গে যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ পেয়েছি, প্রচুর মেডিসিনের প্রশ্ন আমাদের হ্যাঁ। কাছে আসছে, যেগুলো আমরা চেষ্টা করছি রাখতে, কারণ হাতের কাছে বড় ডাক্তারকে পেলে রোগী যা হয়। সময় নিজের মনে ফোনে বরং কে অবশ্যই। আছেন হুম। দেখে নি। নমস্কার, নমস্কার, বলুন কি প্রশ্ন রয়েছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আটঘাড়া শ্রীরামপুর থেকে সুভাষ মৌরি। হ্যাঁ বলুন, শুনছি আমরা। হ্যাঁ, আমি বলছি নেশা করলে কি চোখে শিরা শুরু হয়ে যায়? মানে এখন তো ইয়ং জেনারেশন ছেলে, বয়সকালে কি চোখে শিরা শুরু হয়ে যায়? কি ধরনের নেশার কথা আপনি বলছেন? দেখুন, মদ, গাঁজা কি বিড়ি? বেশ, শুনতে থাকুন আপনি। যে কোনো ধরনের নেশা চোখের একদম শিরা কি একদম শুরু হয়ে একদম। যায়? চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। শিরা টিরা বুঝি না, আপনি শিরা বলতে কি মনে হয় কি নার্ভকে মিন করছেন? তো যাই হোক, হ্যাঁ, দৃষ্টিশক্তি কমে যেতে পারে, হারিয়েও যেতে পারে। নেশা একদম করবেন না। নেশা থেকে কি কি অসুখ মূলত হয়? আপনাকে যদি মদের কথাই বলি তাহলে তার মানে লিস্ট শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমি যদি মদের ক্ষেত্রে বলি তাহলে আমি যদি পরপর বলি তাহলে মদ আমাদের লিভারকে অ্যাফেক্ট করছে, যেখান থেকে ফ্যাটি লিভার হয়ে হেপাটাইটিস হয়ে লিভার ক্যান্সার হতে পারে। মদ আমাদের অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াসকে অ্যাফেক্ট করছে, যেখান থেকে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে 2-3 দিনের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে। মদ আমাদের হৃৎপিণ্ডকে অ্যাফেক্ট করছে, হৃৎপিণ্ডটাকে বড় করে দিচ্ছে, যেটাকে আমরা ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি বলি, যেখান থেকে হার্ট ফেলিওরে চলে যাচ্ছে। মদ আমাদের ব্রেনকে অ্যাফেক্ট করছে, সেখান থেকে হচ্ছে ওয়ার্নিকেজ এনকেফেলোপ্যাথি, আপনার হাঁটা চলা করার ক্ষমতা চলে যাচ্ছে, আপনি আর চোখ নাড়াতে পারছেন না। মদ আপনার ব্রেনকে অ্যাফেক্ট করছে এবং আপনার সেক্সুয়াল যে ডিজায়ার, সেক্স করার যে ক্ষমতা, সেটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। মদ আপনার হাড়কে অ্যাফেক্ট করছে, আপনার হাড় ক্ষইয়ে দিচ্ছে। মদ আপনার কিডনিকে অ্যাফেক্ট করছে, কিডনিকে ড্যামেজ করে দিচ্ছে। মদ আপনার রক্ত শরীরের মধ্যে কমিয়ে দিচ্ছে। আর কি বলবো, মানে পরপর পরপর বলতে থাকলে মদের কোনো শেষ নেই। মদ সবকিছুই মোটামুটি একদম ওপর থেকে নিচ অব্দি মদ একেবারে মানে ব্রেন থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, অগ্নাশয় থেকে শুরু করে এবং সেক্সুয়াল ক্ষমতা থেকে শুরু করে, আদার দ্যান লিভার, মদ সবই মোটামুটি গল্প করে দিচ্ছে। আর সিগারেট? সিগারেট আমরা একটা সবাই জানি, যেটা সিগারেটের সব থেকে খারাপ জিনিস সেটা হচ্ছে লাং ক্যান্সার। ঠিক আছে, কারুর হয় কারুর হয় না, কেউ বললেই বলে যে সিগারেট খেলেই কি লাং ক্যান্সার হবে, আমার তো সিগারেট না খেয়েও লাং ক্যান্সার হলো, এরকম অনেক কথা আছে। কিন্তু সিগারেট খেলে লাং ক্যান্সার অবভিয়াসলি হওয়ার চান্স বাড়ে, কিন্তু সিগারেট খেলে যেটা হবেই 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 সেই রোগটার নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যে রোগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে মারা গেলেন। এটা হবেই স্মোকিংয়ে, যেখানে ইরিভার্সেবল ড্যামেজ হবে লাংস, এবং যেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। একটা টাইম পরে আর লাংস শ্বাস প্রশ্বাস নিতে পারবে না নিজে থেকে, তখন আপনাকে সব সময় অক্সিজেন সাপোর্টে থাকতে হবে। সেটাও যখন ফেল করে যাবে আপনাকে বাইপ্যাপে থাকতে হবে, সেটাও যখন ফেল করে যাবে আপনাকে ভেন্টিলেটর সাপোর্টে থাকতে হবে। এই সিওপিডির মতো খারাপ রোগ আর হয় না, কারণ এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। একমাত্র লাং ট্রান্সপ্ল্যান্ট, সার্জারি এগুলো তো কজন করতে পারে, সেসব সুযোগ পাওয়াও যায় না। হ্যাঁ, এগুলো তো খুব কম। সিওপিডি খুব মারাত্মক একটা অসুখ। দ্বিতীয় আর একটা স্মোকিং এর যেটা আর একটা মারাত্মক জিনিস, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড তো গোটা শরীরকে রক্ত দিচ্ছে, তো হৃৎপিণ্ডের তো নিজস্ব রক্তও প্রয়োজন। তো হৃৎপিণ্ডকে রক্ত দেয় হচ্ছে করোনারি আর্টারি বলে একটা ধমনী, একটা পাইপ, যে হৃৎপিণ্ডকে রক্ত দেয়। এই সিগারেট স্মোকিং যেটা করে, এই পাইপটাকে সরু করে দেয়। যখনই পাইপ সরু হয়ে যাবে, হৃৎপিণ্ড রক্ত পাবে না, হঠাৎ করে আপনার বুকে ব্যথা হবে, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাই সিগারেটের সব থেকে দুটো খারাপ দিক, একটা হচ্ছে সিওপিডি আর একটা হচ্ছে করোনারি আর্টারির রোগ, যেখান থেকে হার্ট অ্যাটাক অবধি হতে পারে। খুব ভ্যালিড একটা প্রশ্ন মাথায় আসছে, তার আগে একবার যোগাযোগের মাধ্যমগুলো বলে দিই। ফোন করতে পারেন 22488085 এই নাম্বারে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য। হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992
এই নাম্বারে। এছাড়া আমাদের 2টি চ্যানেল থেকে ফেসবুক লাইভ যাচ্ছে, সেখানেও আপনি কথা বলতে পারেন। 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা 2টি চ্যানেলের ফেসবুক লাইভ পেজে এসে প্রশ্ন করতে পারেন। আর সরাসরি চলে যাব কোন লিসনার আছেন আমাদের সাথে আরোগ্যতে। নমস্কার। নমস্কার। না, হ্যালো। 22488085 এই নাম্বারে আসছেন আপনারা, এসে কথা বলছেন ডাক্তারবাবুর সাথে সরাসরি। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে চলে আসবেন, সরাসরি এসে কথা বলবেন। বাঙালির একটা ধারণা আছে আমার খুব গ্যাস হয়। এই যে আমার খুব গ্যাস হয়, এটার মধ্যে কিছুটা মস্তিষ্কের ব্যাপার আছে। হয়তো গ্যাস হয় না, একটা মানসিক বিষয়, একটা অস্বস্তি হয় এবং সকালে উঠেই একটা গ্যাসের ওষুধ, এটা একটা নেশায় পরিণত হয় একটা বয়সে। প্রশ্ন করেছেন রিতম মণ্ডল, আমার মায়ের পিপিআই, প্যান 40, ওমেস 40 নেশা ধরে গেছে, ব্লাড প্রেশার আছে, আমি ফার্মাসিস্ট, প্রেশারের সাথে পিপিআই কি আবশ্যক? এটার সঙ্গেই প্রশ্ন জুড়ে দেব, সকালে খালি পেটে গ্যাসের ওষুধ কতটা সমর্থনযোগ্য? সেটা সমর্থনযোগ্য কিছুদিনের জন্য। যে কারুর একজন বারবার রিফ্লাক্স হচ্ছে, রিফ্লাক্স মানে যেটা হয় আর কি, যে অনেক সময় যেটা হয় যে মনে হয় যে গলা থেকে টকটা বেরিয়ে আসছে, যেটাকে আমরা জিআরডি বলি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। তো যাদের এরকম আছে, কিংবা খুবই ব্লোটিং হচ্ছে, মানে সবসময় মনে হচ্ছে পেটটা ফুলে রয়েছে, তো এই সমস্ত ক্ষেত্রে অবভিয়াসলি পিপিআই খাওয়া যেতে পারে। তবে এরকম আমি মানে মানে আমি যেহেতু এতদিন ধরে ডাক্তারিও করেছি, আমি দেখেছি সব ওষুধ লেখার পরে বলে যে ডাক্তারবাবু একটা গ্যাসের ওষুধ লিখে দিন, ওটা না খেলে আমার হয় না। তো এইটা তো কোনোদিনই রেকমেন্ডেড নয়। আপনি একটা পিপিআই খাবেন, আপনি একটা গ্যাসের ওষুধ খাবেন, সেটা 7 দিনের জন্য খাবেন, 15 দিনের জন্য খাবেন, কিন্তু আপনি এই যে 5 বছর ধরে খেয়ে যাচ্ছেন, সেটা যে আপনাকে কে খেতে বলেছে আর আপনি যে কার কথায় খাচ্ছেন আমি সত্যিই জানি না। আর বিশ্বাস করুন, গ্যাস মাথায় ওঠে না, গ্যাস আপনার হাড়ের মধ্যে ঢোকে না, গ্যাস আপনার পায়ে গিয়ে আপনার হাঁটু ব্যথা করে দেয় না, গ্যাস আপনার কোমর ব্যথা করে না, গ্যাসের জন্য আপনি অজ্ঞান হয়ে যান না, মানে গ্যাস এগুলো করে না। কারণ গ্যাস তো আপনার, আপনি বোঝার চেষ্টা করুন, গ্যাস আপনার মানে পেটের মধ্যে রয়েছে, পেটের নাড়ি ভুঁড়ির মধ্যে রয়েছে। সেই নাড়ি ভুঁড়ির সঙ্গে ব্রেনের কোনো কানেকশন নেই যে আপনার গ্যাসটা ব্রেনে উঠে যাবে বা গ্যাসটা আপনার হাড়ের মধ্যে ঢুকে যাবে। গ্যাস ওর মধ্যেই থাকে। আপনার পেটের মধ্যে একটু অস্বস্তি হতে পারে, একটু ব্লোটিং হতে পারে, তবে আপনার যে মনে হয় যে আপনার যাবতীয় সমস্যার পিছনে গ্যাস, তা কিন্তু নয়। মাথা যন্ত্রণা কি করে গ্যাস হলে? দেখুন, গ্যাস হলে একটা ডিসকমফোর্ট হয়, শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়। সেটার জন্য হতে পারে যে আপনার মনে হচ্ছে আপনার মাথা ব্যথা হচ্ছে বা আপনার অস্বস্তি হচ্ছে, তার জন্য হয়তো একটা অস্বস্তি হয়। কিন্তু আমরা বাঙালিরা মনে করি, বা হয়তো গোটা সমস্ত ভারতীয়রাই এটা মনে করে, যে পৃথিবীতে যদি কোথাও বোম পড়ে সেটার কারণও বোধহয় আমার গ্যাস। সেটা ঠিক নয়। গ্যাস খুবই মানে আমাদের পৌষ্টিকতন্ত্র রিলেটেড একটা জিনিস, সেটা এদিক ওদিক যায় না ওরকম ভাবে। রাজা নস্কর ফেসবুক লাইভ থেকে প্রশ্ন করছেন, বলছেন নেশা একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের জন্য কতটা এফেক্ট করে? বলারই অপেক্ষা রাখি। নেশা করলে ব্রেন স্ট্রোক হবে, কারণ স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের মধ্যে আইদার রক্ত জমাট বাঁধে, মানে রক্ত বেরিয়ে আসে আর কি, ব্রেনের মধ্যে যে আমাদের পাইপলাইন গুলো যাচ্ছে সেটা ফেটে রক্তটা বেরিয়ে আসে, অথবা সেই পাইপলাইনগুলোর মধ্যে নোংরা জমে, যার জন্য আলটিমেটলি ব্রেনের কোনো একটা অংশ রক্ত পাচ্ছে না। তো নেশা করলো, পড়ে গেল, মাথায় রক্ত জমাট বেঁধে গেল, সেখান থেকে স্ট্রোক হলো, বেশ অবভিয়াসলি মানে বলারই অপেক্ষা রাখে না। মানে এবার ইনি যদি নেশা করেন, তার পরিণতি কি তার হবে? পরিণতি ওই যে আরেকজন বলেছিলেন, তাহলে আরেকটা দিকও রক্ত জমাট বাঁধবে, তখন আরেকটা দিকও প্যারালাইজড হবে। আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি একটা পেজ থেকে 12.4K আমাদের সাথে জয়েন করেছেন, এবং তার আরো একটা যে পেজ আছে সেখানে কিন্তু 700-র উপর প্রায় ভিউ রয়েছে। এবং এই যে বন্ধুদের হোয়াটসঅ্যাপটি যদি তোমার হাতে থাকতো, হোয়াটসঅ্যাপের ফোনটা এমন সময়, এই সময় তুমি দেখতে হোয়াটসঅ্যাপে কিন্তু মানে মানব বোমার মতো কিছু প্রশ্ন এসছে। আমি একটা একটা করে করব। সহজ সরল একটা প্রশ্ন দিয়ে যাই, যে আমি দিনে 2 বার চা খাই, অনেকেই খান, অনেক বাঙালি খান। দিনে 2 বার চা খাওয়ার কি কোনো ক্ষতিকর এফেক্ট আছে? এটা কিন্তু নেশা তৈরি করে মানুষকে। চায়ের নেশা কি ক্ষতি করে? আপনি যদি 1 কাপ 2 কাপ খান আর কি হবে, তাতে আর খুব একটা কিছু এত চাপ নেবেন না। তবে আমি বলবো যে দুধ চিনিটাকে বাদ দিয়ে চা খান। চা খাওয়া মানে দুধ চিনি নয়, আমাদের কাছে চা খাওয়া মানে দুধ আর চিনি খাওয়া। চা আর তার মধ্যে কোথায় থাকে? চা খেতে হলে আপনি একদম সেই জাস্ট চা পাতাটাকে ফুটিয়ে খেয়ে নিন। সুপ্রিয়া নাগ আমেদাবাদ গুজরাট থেকেই প্রশ্ন করেছিলেন। আরো একটি প্রশ্ন আছে,
সেটা হলো যে আমি অনেকদিন ধরে একটা পায়ের ফাটায় ভুগছি 5 বছর ধরে। এই যে বললাম এমডি ডাক্তারকে কাছে পেয়েছি। মেডিসিনকে পেয়েছি। হ্যাঁ। তো সেটা অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমার মানে পরবর্তী পদক্ষেপ কি হবে? পায়ের ফাটাটা মানে পা ফেটে যাচ্ছে মানে নাকি হুম, মানে হুম। মানে ক্লিয়ার হ্যাঁ, নয়? পা কারণ ফেটে পায়ে যাচ্ছে। ফাটা অনেক রকম হয়, গোড়ালি ফাটে একটা, সেটা একরকম। আবার অনেকে হয় যে পায়ের মধ্যে কর্ন বলে একটা জিনিস হয়, সেটাকে হুম। খুঁচিয়ে উঠে যায়, সেখান থেকে একটা ফাটা তৈরি হয়। তো সেটা স্পেসিফাই করতে হবে যে আপনার মানে কিরকম পা ফাটা। মানে গোড়ালি ফাটা হলে তো, যদি গোড়ালি ফাটে তাহলে তো সেটার জন্য আপনাকে ময়শ্চারাইজার লাগাতে হবে বা যাই হোক ডার্মাটোলজিস্টে গিয়ে দেখাতে পারেন। শুনছেন আরোগ্য অনুষ্ঠান, সরাসরি ফোনে কি আছেন আমাদের সাথে 22488085-এ। ছিলেন বন্ধু, কিন্তু লিসনার ছিলেন, প্রশ্ন করতে করতে সেটা কেটে গেছে। একজন প্রশ্ন করেছেন যে আমার বাচ্চা মেয়ে, তার 2 মাস বয়স, সে রাতে ভালো করে ঘুমোয় না। আর যেহেতু মাতৃদুগ্ধ তার কম, সে কম পায়, সেই জন্য তাকে একটা ব্র্যান্ডের কিছু খাওয়ানো হয়। ঘন ঘন বাথরুমে যায়, সে পেটটা খালি হয়ে আসে। কি করবে বা কোন ডাক্তার দেখাবে? এটা অবভিয়াসলি পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে হবে আপনাকে, একজন মানে শিশু রোগ বিশেষজ্ঞকে কি অবভিয়াসলি দেখাতে হবে। বিবেকানন্দ দাস তিনি বলছেন মান্থলি একবার ড্রিঙ্ক করলে 2 থেকে 3 প্যাক কি কোনো ক্ষতি হতে পারে? অবশ্যই। আগে মনে করা হতো যে কিছুটা মদ বোধহয় অ্যালাউড, এটা আগে, আজ থেকে 2-3 বছর 4 বছর আগে অবধি মনে করা হতো যে এত ml মদ বোধহয় খাওয়া যায়। এই মুহূর্তের যা স্টাডি, তাতে 1 ড্রপ মদও আপনার লিভার ক্যান্সারের জন্য যথেষ্ট হতে পারে। আবার এখানে এটা বললেই আবার লোকে আবার রে করে তর্ক করতে আসে যে আমার পাশের বাড়ির লোকটা 90 বছর অবধি মদ খেয়েছে, তাও এত এখনো অবধি কিছু দিব্যি হয়নি। বেঁচে রয়েছে। হ্যাঁ, আমি না খেয়ে আমার এত কিছু রোগ। চান্স বেড়ে যায়। কোনোদিনই এরকম নয় যে মদ খাওয়া মানেই ক্যান্সার, লিভার ক্যান্সার, সিগারেট খাওয়া মানে লাং ক্যান্সার, কোনোদিনই সেটা নয় যে মদ খেলে এটা হবে, কিন্তু অবভিয়াসলি চান্সেস অনেক বেড়ে যায়। এবার আপনি যদি আপনার লিভার আর লাংসকে নিয়ে, আপনার জীবনকে নিয়ে রিস্ক নিতে চান, এমনি আমাদের আয়ু এই 70-80 বছরের ম্যাক্সিমাম, তার মধ্যে যদি আপনি চান সেটাকেও রিস্ক নেবেন, সেটা আপনার ব্যাপার। বেশ, আমরা যখন আমাদের বাড়ির মধ্যে কাউকে দেখি যে এরকম নেশাগ্রস্ত হয়ে পড়ছে, তো সেই ক্ষেত্রে আমাদের বাড়ির লোকের প্রাথমিক করণীয় কি থাকতে পারে? কি করব আমরা বাড়ির লোক হিসাবে তাকে সেখানটা থেকে বের করে আনার জন্য? এইটা আমার একটা খুব সুন্দর একটা গল্প মনে পড়ছে। মানে আমরা তো 90s কিড, আমাদের একটা সময় একটা খুব সিনেমা এসেছিল, খুব পপুলার, খুব চলেছিল, সাথী। দেখেছেন কিনা জানি না। তো সাথীর একটা বিখ্যাত সিন রয়েছে, রঞ্জিত মল্লিককে গিয়ে ওনার স্ত্রী গিয়ে বলছেন যে দেখেছো পেপারে কি কি লিখেছে, মদ খেলে কি কি হয়? তো উনি ঘুমের ঘরে পেপারটা বললে হ্যাঁ পড়লাম, ঠিক আছে কাল থেকে বন্ধ। তো আমি বললাম কাল থেকে তুমি মদ খাওয়া বন্ধ করে দেবো? না না, পেপারটা নেওয়া বন্ধ করে দেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। বাড়ির লোকেরা যদি বোঝাতে যায় যে একদম ফুল ফ্লেজেড নেশা করছে, তাহলে সে যদি মানে বাড়ির কোনো সিনিয়র লোক যদি বোঝাতে যায় তাহলে হয়তো তাও চান্সেস আছে, বাট যদি কেউ ছোট কেউ বোঝাতে যায় বড় কাউকে, তাহলে সেটা খুব ডিফিকাল্ট বোঝানোটা। তাই নেশা বন্ধ করতে হলে অবভিয়াসলি প্রথম চেষ্টা তো বাড়ি থেকেই করতে হবে। মানে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, কাউন্সিলিং করতে হবে, বা তাকে যদি ভালো কোনো অন্যান্য কোনো কাজে যদি এনগেজ করা যায় সেটা দেখতে হবে। আর যদি সেটাতে না হয় তাহলে আমি বলবো অবভিয়াসলি প্রফেশনালের হেল্প, মানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, এই মানে মনোরোগ বিশেষজ্ঞ যারা যারা মেনলি এই সেগমেন্টটাকে নিয়ে কাজ করেন, ওনাদের হেল্প নিতে হবে। রেগুলার যদি কেউ ছাঁচ খান, একটা প্রশ্ন এসছে, ছাঁচ মানে কি দুধ থেকে যেটা তৈরি? হ্যাঁ, দই থেকে যেটা, টক দই থেকে তৈরি হয় উপরেরটা, সেটাতে কি কোনো ক্ষতি আছে? দেখুন, মিল্ক প্রোডাক্ট এই জিনিসটা যে কতটা ভালো কতটা খারাপ এটা নিয়ে এখন খুব জোরদার স্টাডি হচ্ছে। মানে যেরকম এই যে ছাঁচ বা দই, এগুলোর মধ্যে যেরকম আমরা জানি যে এর মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাদের প্রোবায়োটিকের মতো কাজ করে আমাদের পেটের মধ্যে। আবার আর একটা স্টাডি রয়েছে যে কোনো মিল্ক প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি যতই আমরা পাস্তুরাইজেশন করি, যতই যাই করি না কেন, বেশ কিছু খারাপ জিনিসও ঢুকে থাকে এর মধ্যে, যেগুলোকে পাস্তুরাইজেশন বার করতে পারে না। তো সেটা আমাদের শরীরকেও এফেক্ট করতে পারে। মিল্ক প্রোডাক্ট আমি বলবো যে যদি আপনার স্যুট করে খান, আর যদি মিল্ক প্রোডাক্ট খেলে আপনার অসুস্থ হয়ে পড়ছেন তাহলে কম করুন। সরাসরি কি আছেন ফোনে? হ্যালো, না, আমি এটা জানিয়ে দিই যে 22488085 এই নাম্বারে যারা ফোন করছেন, আমরা ফোনটা ধরে নিয়েও হয়তো ডাক্তারবাবুর কথাটার পরে আপনাদেরকে সরাসরি লাইনে দেবো, তাই সেই ধৈর্যটুকুনি কিন্তু রাখতে হবে। আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন যে দুটো ফেসবুকের পেজ থেকে, সেই পেজ দুটো হচ্ছে 100.1 FM গোল্ডের অফিসিয়াল যে পেজ, সেখান থেকে
সরাসরি ফেসবুকে আপনারা দেখছেন, আর আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে সেখান থেকেও কিন্তু সরাসরি দেখছেন, আমাদেরকে প্রশ্ন করছেন এবং করতে পারেন কমেন্ট সেকশন থেকে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992। সৈকত পণ্ডা দীঘা থেকে একটা প্রশ্ন করেছে, তার প্রশ্নটার পড়ে নিয়ে ব্রিফটুকু আপনাকে বলি, যেটা আমাদেরও প্রশ্ন। ফাস্ট ফুড, যখন চোখের সামনে ফাস্ট ফুড দেখছি আমাদের তখন কিছু গাট মেকানিজম কাজ করে, আমরা লোভে সেটা খেয়ে ফেলি। এটার রেজিস্ট করার উপায় কি? চোখের সামনে ফাস্ট ফুড দেখেও ফাস্ট ফুডের থেকে লোভ সংবরণ করব কি করে? করা যায় না, সত্যি কথা বলতে কি, সেই জন্যই আমাদের এই অবস্থা দাদা। আমি একদম আপনার সঙ্গে, হ্যাঁ শুনছি, হ্যাঁ মানে একদমই আপনার সঙ্গে যিনি প্রশ্নটা করেছেন, আমরা সব একই দলে রয়েছি, বুঝলেন তো। মানে আমরা বাড়ি থেকে পেট ভর্তি খাবার খেয়ে আবার যখন দেখি যে সামনে এরকম বিরিয়ানি ঝরছে বা একটা মোগলাইকে এরকম তেলের মধ্যে ভাজছে বা একটা উঠছে এবং ওখান থেকে মোমো দেখা যাচ্ছে, মোমোর ধোঁয়া উঠছে, আমরা আর পারি না নিজেদেরকে ধরে রাখতে। কিন্তু কি করবো বলুন তো, মানে জাঙ্ক ফুড খাওয়াটাও কি একটা নেশার মতো? একদম একদম। একদম ভয়ঙ্কর নেশা এবং খুব খারাপ নেশা। তার আপনি জন্য ব্যক্তিগতভাবে যখন ছাত্রাবস্থায় ছিলেন নিশ্চয়ই আপনিও জাঙ্ক ফুড খেয়েছেন। আমি তো এখনো খাই, হ্যাঁ। এটাই তো মুশকিলের ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে যে এগুলো থেকে বেরোনোর উপায় কি, যেমন আমি বছরে 6 মাস চেষ্টা করি আর কি। এই চেষ্টার স্টেপ গুলো যদি আমাদের একটু চেষ্টা শিখিয়ে স্টেপ দেন। এটাই যে মানে নিজেকে অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা হয়ে যাবে। মানে জাঙ্ক ফুড খেতে খেতে মুশকিলটা আমাদের একটু ইজিয়ার, আবার যারা রোগা তাদের ওটা বুঝতে পারে না। আমরা যারা মোটা হয়ে যাই তখন আমাদের তো গায়ে জামা টামা হয় না, দেখতে খুব বাজে লাগে। তখন আয়নার সামনে নিজেকে দেখলে এত অস্বস্তিকর লাগে, তখন মনে হয় যে এবার বোধহয় বন্ধ করতে হবে। সেটা যখন মনে হয় তখন অটোমেটিক্যালি বন্ধ করে দিই, হেলদি এতে চলে যাই। কিন্তু যারা জাঙ্ক ফুড খাচ্ছেন আমি বলবো যে মানে খুব খারাপ। তার একটাই কারণ, মানে দেখুন, ফ্রাইড জিনিস খারাপ এরকম ব্যাপার নয়, কিন্তু খারাপটা এই কারণে, কারণ আপনি যে ফ্রাইড জিনিসটা খাচ্ছেন, যে এগরোল মোগলাই, ওটা যে তেলটা ব্যবহার হচ্ছে ওটা রিইউজ তেল। মানে ওই তেলটা হয়তো সকাল মানে বিকেল থেকে ইউজ হতে 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 বা আগের দিনের তেল ইউজ হতে 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 মানে বেঁচে যাওয়া তেলটাকে রেখে দিয়ে আবার ওটাতেই ভাজা সেটাই, হচ্ছে। এবং ওটা খুব খারাপ। আপনি যদি এগরোল খেতে ইচ্ছা করে, আপনার যদি মোগলাই খেতে ইচ্ছা করে, আপনি দরকার হলে বাড়িতে তেলে ভেজে খান, আমি এটাই বলবো। বেশ। অভিজিৎ দাস ফেসবুক লাইভে প্রশ্ন করেছেন যে তিনি প্রায় বছর তিনেক ওষুধ খান, যেটা খেয়ে তিনি ঘুমান, না হলে তার ঘুম হয় না। খানিকটা অ্যাডিকশন এসে গেছে, এর থেকে বার হওয়ার উপায় যদি একটু বলেন। ঘুমের ওষুধের ঘুমের ওষুধ এটা আপনার ডাক্তারবাবু যিনি দিয়েছেন উনি আপনাকে বার করে আনবেন। একটা সহজ উপায় হচ্ছে, আপনি দুম করে বন্ধ করবেন না, ওটা ডোজ আপনাকে কমাতে হবে। মানে আপনি যদি 1 খান তাহলে ওটাকে 0.5 নিয়ে যেতে হবে, সেখান থেকে 0.25, এবং সেখান থেকে আস্তে আস্তে আপনাকে কম করতে হবে। তবে এক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে যে ডাক্তারবাবু এই ঘুমের ওষুধটি প্রেসক্রাইব করেছেন ওনার পরামর্শে আপনাকে এই জিনিসটা করতে হবে। স্যার, প্রচুর প্রশ্ন আসছে আমাদের অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে। অনেকেই লিখছেন খুব সহজে ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, মাথা ধরে, কিছুতেই সহ্য করতে পারি না, আইজির পরিমাণ বেশি, প্রায় 1000-এর কাছে একজন লিখেছেন। দীর্ঘ 2 বছর বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, বিভিন্ন অ্যালার্জির ওষুধ দিচ্ছেন, ন্যাজাল স্প্রে দিচ্ছেন, কোনো উপকার হয়নি, কি করব? এটা যেমন একটা প্রশ্ন আছে শুভজিৎ ঘরাইয়ের, তেমন একটি শিশুরও অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আমাদের কাছে প্রশ্ন এসেছে। সে ওই বাচ্চা মেয়ে, বছর কয়েক বয়স, তারও বারবার ঘুম ভাঙছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে। এটা নিয়ে যদি একটু ব্রিফ করে দেন আমাদের। এটা কিছু করার নেই, মানে যাদের আইজি লেভেল বেশি অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে, তাদের ওই অ্যাটপিটা রয়েছে, তাদের জেনেটিক একটা প্রিডিসপোজিশন রয়েছে যার জন্য হয়তো এগুলো হচ্ছে, বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও থাকতে পারে। এবার এটা থেকে কিছু করার নেই, আমি তো ওষুধের নাম এখানে বলতে পারবো না। তো আপনাকে একজন ডাক্তারবাবু দেখাতে হবে, এবং যে সিজনে এটা হচ্ছে মেইনলি সেই সময় আপনাকে ওই ধরনের ওষুধগুলোকে কন্টিনিউ খেতে হবে, কিছু করার নেই এটাকে কন্ট্রোলে রাখার জন্য। আর তার বাইরে যদি দেখা যায় যে এর সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে বা এই সমস্যাগুলো হচ্ছে, সেক্ষেত্রে ইনহেলারেরও প্রয়োজন হতে পারে। আমাদের মানে বন্ধুদের প্রশ্নগুলো খুব অদ্ভুত যদিও। মানে একজন লিখছে মৃগাঙ্ক বৈরাগী, তিনি বলছেন দিনে 1টা বা 2টো সিগারেট খাওয়া কি খুব ক্ষতিকর? ফেসবুক লাইভের প্রশ্ন। হ্যাঁ, ক্ষতিকর, কি করা যাবে বলুন? কিছু করার নেই, অবভিয়াসলি 1-2টো সিগারেট খাওয়া দিনে ক্ষতিকর, খুবই ক্ষতিকর। আচ্ছা, বিপি থাকলে কি সব সময় মেডিসিন নিতে হয়? যদিও আমাদের আজকের বিষয়ের একটু বেরিয়ে প্রশ্ন করছেন আমাদের ফেসবুক লাইভ থেকে বল্টু রাউত। বিপি থাকলে ওষুধ নেওয়া কি জরুরি?
বিপি মানে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার তো আমাদের সবারই রয়েছে, না থাকলে তো আমরা বাঁচতাম না। আপনি মনে হয় যেটা বলতে চাইছেন যে আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে, যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। তো উচ্চ রক্তচাপ কতটা উচ্চ তার উপর ডিপেন্ড করছে ওষুধ খাওয়াটা। যদি সেটা খুব উচ্চ না হয়, যদি সেটা দেখা যায় যে আপনি প্রি হাইপার টেনশন স্টেজে রয়েছেন, অর্থাৎ আপনার এখনো প্রেশার সেই জায়গাতে যায়নি যেখানে ওষুধের প্রয়োজন, তাহলে নেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখা যায় যে আপনার প্রেশার তার থেকে বেশি, তাহলেও মানে এটা খুব কমন একটা ভুল ধারণা লোকের। ধরুন আমার হঠাৎ করে ব্লাড প্রেশার চেক করা হলো এবং দেখা গেল সেটা বেশি, তার মানে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ নেই। কারণ উচ্চ রক্তচাপ বলার জন্য ওইটা কিন্তু বেশ কয়েকবার কয়েকদিন ধরে আমাকে টেস্ট করতে হবে। তারপরেও যদি হাই ব্লাড প্রেশার আসে, তারপরে আমি বলবো যে হ্যাঁ আপনার প্রেশার হয়েছে। মানে একদিন একজন কেউ এলো, আমি চেক করলাম প্রেশার বেশি, তার মানেই যে তার হাইপার টেনশন প্রেশার বেশি তা কিন্তু নয়। তাই ওষুধ দেওয়ার আগে আমাকে আগে শিওর হয়ে নিতে হবে যে ওনার উচ্চ রক্তচাপ আছে কিনা। যদি থাকে তাহলে ওষুধ খেতেই হবে। বেশ, বাবলু প্রামাণিক প্রশ্ন করেছেন, একটা ট্যাবলেটের নাম বলেছেন, সেটা কন্টিনিউ খাচ্ছেন। ডাক্তারবাবু বলেছিলেন 1 মাস খেয়ে বন্ধ করে দিতে, তিনি দেননি। লিখেছেন যে এটা কি কতটা খারাপ হতে পারে? ওষুধের নামটা তো ওষুধের নামটা উনি যেটা দেখেন- বলছেন সেটা হচ্ছে নেক্সিডো, মানে ঘুমের মানে ঘুমের ওষুধ ওই খাচ্ছেন। হ্যাঁ, ঘুমের ওষুধ নিয়ে অবভিয়াসলি নার্ভ শান্ত করার ওষুধ কিছু এরকম না, অবভিয়াসলি ওষুধগুলো এরকম খেয়ে যাচ্ছেন, এরকম ভাবে নিজের মতো করে এই ওষুধগুলো মোটেই খাওয়া যায় না। আপনাকে অবভিয়াসলি আপনাকে যে ডাক্তারবাবু দিয়েছিলেন, আমি বলবো ওনার সাথে আপনি যোগাযোগ করুন, এবং যদি প্রয়োজন না হয় তাহলে কিভাবে এটাকে কমিয়ে ছাড়তে হবে সেই জিনিসটা দেখুন। মৌমিতা মাইতি ফেসবুক লাইভে প্রশ্ন করেছেন, বলছেন মৌমিতা মাইতির পেজ থেকে আর কি প্রশ্ন করেছেন বিপ্লব কুমার মাইতি, পাথর প্রতিমা, সুন্দরবন থেকে। তিনি বলছেন, আমি 1 মাস আগে গল ব্লাডার স্টোনের অপারেশন করিয়েছি, এখন না পেটে বেশ অল্প গ্যাস হচ্ছে, কি করব? স্বাভাবিক, গল ব্লাডার যখন আপনার শরীরে নেই তাহলে আপনার অবভিয়াসলি আপনার যে হজম শক্তি সেটা কিছুটা তো কমবে, খাবার পরিপাকে একটু সমস্যা তো হবেই। সেই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি আপনার মনে হয় যে খুব সমস্যা হচ্ছে, ব্লোটেড লাগছে, পেট ফুলে থাকছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিছুদিন ওষুধ খেতে পারেন। তবে এক্ষেত্রে অবভিয়াসলি মানে আপনাকে ডাক্তারবাবু দেখাতে হবে, এবং আপনাকে এগুলো খুব একটা সমস্যার ব্যাপার নয়, মানে ঘাবড়ানোর ব্যাপার নয় এটা। চন্দন ঘোরই তিনি বলছেন, স্যার আমি একজন গ্রামীণ চিকিৎসক, অনেক পেশেন্ট বলে যে মাঝে মাঝে অ্যালকোহল দেওয়া ভালো নয় কি? আমরা যা কিছু খাচ্ছি সবই তো বিষ, তাকে আমি কি করে বোঝাবো? না বোঝাতে মানে ঠিক আছে, মানে আপনি বোঝানোর চেষ্টা করুন, আর যদি সে না বোঝে তাহলে তো আপনার আর কিছু করার নেই, কিছু করার নেই এক্ষেত্রে। আর নাইট ডিউটি করি ডাক্তারবাবু, সেই জন্য মাঝে মাঝে ভীষণ গ্যাসের সমস্যা হয়, কি করব যদি একটু বলেন? অসীম বিশ্বাস। কিছু করার নেই, যারা এই ধরনের কাজগুলো করেন, নাইট ডাক্তারবাবুরাও, পুলিশ, মানে যে কোনো কেউ যাদের এই নাইট ডিউটি রয়েছে, যাদের ঘুমের স্লিপ সাইকেল ঠিক নেই, তাদের এরকম অনেকগুলো সমস্যাই হয়। কিছু করার নেই, মানে আপনি তো চাকরি ছাড়তে পারবেন না, তাই আপনাকে এই জিনিসগুলোকে নিয়ে অ্যাডাপ্ট করে থাকতে হবে। আপনি যে সময় খাচ্ছেন আপনি খাওয়া দাওয়াগুলোকে একটু ঠিক করুন। আপনি বেশি রিচ, বেশি জাঙ্ক ফুড খাবেন না। রাত্রিরে যেহেতু আপনি জেগে থাকেন, তাই রাত্রিবেলা চেষ্টা করুন যতটা হালকা খাবার খাওয়া যায় সেইটা করার, এবং যখন আপনি ঘুমানোর সময় পাচ্ছেন ভালো ঘুমানোর চেষ্টা করুন। বিপ্লব মিস্ত্রি, আচ্ছা একই সঙ্গে মানে প্রচুর এত প্রশ্ন প্রশ্ন ঢুকছে আমাদের। হ্যাঁ। হ্যাঁ, অদিতিশীল প্রশ্ন করেছেন, আমার হাইপোথাইরয়েডিজম আছে, সকালে থাইরয়েডের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ নেওয়ার কতক্ষণ বাদে খাবার খেতে পারবো? আমরা বলি 1 ঘন্টা পরে। বিপ্লব মিস্ত্রি তিনি বলছেন, আমি শ্যামনগর উত্তর 24 পরগনা থেকে বলছি, আমি 18 বছর যাবৎ স্মোকিং করতাম, বিগত 3 বছর ছেড়ে দিয়েছি এবং হঠাৎ করে একদিন ছেড়ে দিয়েছিলাম, এতে কি ভবিষ্যতে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, ক্ষতির সম্ভাবনা নেই। যখন এতদিনে হয়নি 3 বছরে, তাহলে আর ক্ষতির সম্ভাবনা নেই। এবার সবটাই ভালো রয়েছে। দয়া করে আরেকবার ওই খারাপ অভ্যেসটাকে ফিরিয়ে আনবেন না, এটাই বলার। শরীরে মেটাবলিজম ঠিক আছে কিনা জানার উপায় কি? দুধ খেলে গ্যাস হয়, আর তার জন্য কি ছানা খাওয়া যেতে পারে? এক্ষেত্রে উপকারিতা কি সমান পাওয়া যায়? শান্ত সুজন। মিল্ক প্রোডাক্ট আমি অলরেডি বললাম যে দুধের জিনিস যে কতটা ভালো কতটা খারাপ আমি ঠিক বুঝতে পারি না। কারুর দুধ স্যুট করে, কারুর করে না, তাই সেটা আপনি দেখে নিন। আর মেটাবলিজম বুঝবো কিভাবে? যদি আপনি দেখেন যে অল্প খেয়ে মোটা হয়ে যাচ্ছেন, যেরকম আমরা বলি যে আমরা জল খেলেও মোটা হয়ে যাই, তার মানে আমাদের মেটাবলিজম খারাপ। আর আপনি যদি দেখেন আপনি খুব ফিট রয়েছেন, আপনার খাবার খুব ভালো হজম হচ্ছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, তার মানে আপনার মেটাবলিজম ভালো। ভাত নাকি মিলেট খেলে কতটা উপকার হয়? ত্রিদীপ রায় বর্মন। দেখুন, ভাত, মিলেট, ওটস এগুলো সবই বেসিক্যালি কার্বোহাইড্রেট, কোথাও মানে শর্করা জাতীয় খাবার, এবং যত রকমের খাবার হয় শর্করা
মানে মোটা হওয়ার জন্য শর্করার রোল সব থেকে বেশি। এইবার এই মিলেট, ওট, চাল, আটা সবই শর্করা। এবার কোথাও হয়তো ফাইবার বেশি, কোথাও হয়তো একটু কম, তবে আপনি ওই ফ্যাসিনেশনে যাবেন না, আপনি ভাত খান কিন্তু পরিমাণ বুঝে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শেখ সাইফুদ্দিন শেখ তিনি বলছেন, আমি একটা পান খাই, সাদা পান, এটা কি খুব খারাপ? অনেক দিন ধরেই কিন্তু খাচ্ছি। দেখুন, পানের মধ্যে যেগুলো থাকে, নিকোটিন থাকে, অনেক সময় না জর্দা বা এই জাতীয় সুপুরি থাকে, নেশার বিভিন্ন সুপুরি জিনিসও টুপুরি দেওয়া হয়। জিনিসগুলো থাকে, সেগুলো তো খারাপ অবভিয়াসলি। পান যতটা না খারাপ করবে, আপনি যদি সুপুরি খেতে থাকেন দীর্ঘদিন ধরে, সেটা অবভিয়াসলি আপনার মুখের বিভিন্ন রোগ, মুখের ক্যান্সার, এগুলোর চান্স তো বাড়িয়েই দেবে। তাই পানের থেকেও বেশি সমস্যা সেগুলো যেগুলোর সাথে আপনি পানটা খাচ্ছেন। বেশ। আচ্ছা, রবি শিশিরতা চ্যাটার্জি, ফ্যাটি লিভার গ্রেড 2 আমার এখন কি করা উচিত? আপনার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা উচিত। আপনার সপ্তাহে অ্যাটলিস্ট প্রত্যেকদিন 30 মিনিট করে হাঁটা উচিত, আর বাইরের খাবারগুলোকে খাওয়া কমানো উচিত। আর যদি আপনার মদের মতো কোনো নেশা থাকে সেগুলোকে বন্ধ করা উচিত। মোদ্দা কথা, আপনার গ্রেড 2 ফ্যাটি লিভার, আপনি যদি একটু আপনার লাইফস্টাইলটাকে ভালো করে ফেলেন তাহলে ওটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। কাশির ওষুধ থেকে কি নেশা করা যায়? মানে কাশির ওষুধ এনে শোনা গেছে যে অনেক কাশির সিরাপ, সিরাপ। হ্যাঁ, কাশির সিরাপ, সিরাপ আর কি। কাশির সিরাপ অ্যাকচুয়ালি খুব একটা কাজের জিনিস নয় বেসিক্যালি। মানে আমরা দিয়ে থাকি কারণ অনেকে চান যে কাশি হলেই বলেন কাশি সিরাপ খেতে। কাশি সিরাপের মধ্যে এখন নেই, এখন অনেক কাশি সিরাপ বেরিয়েছে যার মধ্যে নেই, কিন্তু আগেকার দিনে যে কাশি সিরাপগুলো ইউজ হতো সেখানে কাশি কমানোর জন্য এমন একটা কেমিক্যাল ইউজ করা হতো যেটা আমাদের নেশা করে। তো স্বাভাবিক, সেটা যদি খেতে থাকেন তাহলে নেশা। সন্দীপ চক্রবর্তী তিনি এই বলছেন, কাশির প্রশ্নে একটা প্রশ্ন আছে আর কি, একটা প্রসঙ্গে শামীম কবির লিখছেন, অনেক দিন থেকেই বাবার কাশি, কফ পরীক্ষা করে সবকিছু নেগেটিভ, কিন্তু কমছে না, কেন বা কি করব? দেখুন, কাশিটা আপনার মানে এটা শুধু বললে হবে না, মানে এটার গোটা মানে হিস্ট্রি নিতে হবে যে আপনার বাবা স্মোকিং করেন কি করেন না, আপনাদের বাড়িতে কারুর টিবি হয়েছে কি হয়নি, বাবার আগে কখনো টিবি হয়েছে কি হয়নি, তাছাড়া বাবা সিগারেট না খেলেও তার আশেপাশের কেউ বিড়ি সিগারেট খান কিনা, এই সমস্ত কিছু জানতে হবে। এবং এগুলো সমস্ত কিছু জানার পরে যদি দেখেন যে সিগারেট উনি খান না, ওনার চারপাশেও কেউ খান না, বা উনি এমন কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন কিনা যেখানে সরাসরি অ্যাসবেস্টার ফ্যাক্টরি বা সিলিকা ফ্যাক্টরি বা কয়লা ফ্যাক্টরি, মানে যেখানে আশেপাশে, বা এমন কোথায় থাকেন যেখানে পলিউশন বেশি, অনেক ফ্যাক্টর যেগুলো লাংকে এফেক্ট করছে, যেখান থেকে শুকনো কাশি হচ্ছে। অনেক কারণ হতে পারে শুকনো কাশির, মানে তার কোনো কারণের শেষ নেই। তবে যদি না কমে থাকে, আমি আপনাকে কি বলবো, আপনি দেখান সামনাসামনি, আমি আশা করি এর উপায় তো রয়েছে, এর ওষুধ রয়েছে যেখান থেকে। সন্দীপন দাস, স্যার আমার মায়ের প্রেশার খুব হাই, আবার শরীর খুব দুর্বল, আমি কি করব? 60-এর উপর বয়স। প্রেশারের ওষুধ খাবেন, অবশ্যই ডাক্তার প্রেশারকে দেখাতে হবে routinely। প্রেশার কন্ট্রোল করবেন, আর কি করবেন। সন্দীপ চক্রবর্তী বলছে, স্যার হঠাৎ করে আমার পায়ের গোড়ালিটা খুব ফুলে গেছে, হালকা ব্যথাও আছে, আমি কোন ডাক্তারবাবুর কাছে যাব? এটা কিসের জন্য হয়েছে সেটা দেখতে হবে, তবে আপনি অর্থোপেডিক্স দেখাতে পারেন, মানে অস্থি বিশেষজ্ঞ। হেমারেজিক স্ট্রোক পেশেন্ট, সে কি ব্লাড প্রেশারের ওষুধ কন্টিনিউ করবে? আব্দুল অবশ্যই, গাফফার মন্ডল। অবশ্যই। যদি হেমারেজিক স্ট্রোক প্রেশারের জন্য হয়ে থাকে, ব্লাড প্রেশার, অতিরিক্ত রক্তচাপ বেড়ে গেছিল, সেই জন্য মাথার রক্তের পাইপ ফেটে গিয়ে হেমারেজিক স্ট্রোক হয়েছে, তাহলে অবভিয়াসলি সেক্ষেত্রে। আমরা কথা বলছি আজকে নেশাকে না করুন এই বিষয় নিয়ে। প্রচুর প্রশ্ন আসছে, যদিও নেশার মানে নেশা থেকে বাইরে বেরিয়ে গিয়ে গেছে। নেশা থেকে বেরিয়ে গিয়েছে আর কি। ডক্টর অর্কদীপ বিশ্বাস রয়েছেন আমাদের সাথে, মৌসুমী মনীষা রয়েছি আমরা। ফেসবুকে লাইভ দুটো পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে। সেটা হচ্ছে প্রথমটা বলে দিই, সেটা হচ্ছে 100.1 FM গোল্ডের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে, এবং আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে 9903059992 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করছেন, আর তার সাথে সাথে 22488085 এই নাম্বারে কিন্তু সরাসরি এসে আপনারা প্রশ্ন করতে পারেন। নেশার প্রশ্নে আবার ফিরি একটু অন্যভাবে। ঘুম, পর্যাপ্ত ঘুমোতে বলেন আপনারা, কিন্তু ঘুমও একটা নেশার মতনই। ঘুমের নেশা থাকে অনেকের। একজন প্রশ্ন করেছেন, অভিজিৎ দাস, তিনি প্রশ্নটা করেছেন যে কোয়ালিটি স্লিপ এটা বাড়াবো কিভাবে? কোয়ালিটি স্লিপ বাড়ানোর উপায় ওটাই যে মানে ঘুমানোর আগে মোবাইল থেকে দূরে থাকা, এবং সারাদিন একটু অ্যাক্টিভিটি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, যেখানে একটু হাঁটা চলা হচ্ছে, কাজকর্ম হচ্ছে, সারাদিন বসে থাকা নয়।
ঘুমানোর আগে রাত্রিবেলার খাবারটা যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া এবং রাতের খাবারটা হালকা রাখা, এইগুলোই উপায়। এবং এটা করলে অটোমেটিক্যালি কোয়ালিটি স্লিপ হবে আস্তে আস্তে। বেশ। আচ্ছা, যারা ধরুন নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, যে কোনো নেশা, সেটা অ্যালকোহলের হতে পারে বা কোনো শুকনো নেশার ক্ষেত্রে হতে পারে, বাড়ির লোকের দ্বারা কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা নিয়ে যাচ্ছে মানসিক চিকিৎসার জন্য, তারপরেও বাড়ি এসে যেইকে সেই আবার, তো সেই ক্ষেত্রে কি করণীয়, বা বাড়ির লোক কোথায় যোগাযোগ করবে, কিভাবে সেটা ট্রিটমেন্ট করবে? অবভিয়াসলি মানে এর জন্য অনেক রিহ্যাব সেন্টার রয়েছে, সেটা তো ওই মানসিক যেখানে দেখাবেন ওনারাই সব গাইড করে দেবেন, তবে রিহ্যাব সেন্টার তো রয়েছে অনেক। অকেশনালি হুঁকা টানলে কি অসুবিধে হয়? হাসান। অবশ্যই হবে। লোকে হুক্কাটাকে আজকালকার জেনারেশন খুব কুল মনে করে, ভাবে কিছুই নেই, কিন্তু আলটিমেটলি যদি একটু হুক্কার যে আপনি প্যাকেটটা দেখেন তখন লেখা রয়েছে যে স্মোকিং কজেস ক্যান্সার, একটা লাংসের ছবি রয়েছে, মুখের ছবি রয়েছে, তাহলে অবভিয়াসলি নিকোটিন থাকে, এবং নিকোটিন খুব খারাপ জিনিস। তাই আপনি সেটা হুক্কার ফর্মে খান, বিড়ির ফর্মে খান, সিগারেটের ফর্মে খান, খৈনির ফর্মে খান, নিকোটিন আপনার ক্ষতি করবে। সুদীপ্ত মণ্ডল লিখছেন, আমার স্ত্রীর অ্যাজমা আছে, 25 বছর বয়স, 6 বছর ধরে ইনহেলার ব্যবহার করছেন, একরকম নেশার মতোই হয়ে গেছে আর কি। লং টাইম ব্যবহার করলে কি হেলথের ওপর কোনো প্রভাব পড়বে? দেখুন, অ্যাজমা যখন রয়েছে, ইনহেলার না ব্যবহার করেও তো উপায় নেই, করে তো যেতে হবে, যেহেতু অ্যাজমার অ্যাটাক হবে মাঝে মধ্যে, যদি হয় শ্বাসকষ্ট হয়, সেটা করতে হবে, তাই উপায় তো নেই, করতে হবে। এবার অবভিয়াসলি যে কোনো ওষুধ আপনি যদি দীর্ঘদিন ধরে নেন তার তো কিছু সাইড এফেক্ট থাকবেই। হতে পারে একটা খুব কমন সাইড এফেক্ট, দেখুন এটা হয়তো মেলাতে পারবেন, যে অনেক সময় হয়তো বুক ধরপড় করে, এটা একটা খুব কমন সাইড এফেক্ট। যারা ইনহেলার নেন, যখন একটু ডোজটা বেড়ে যায় তখন বুকটা ধরপড় করে, তো ঘাবড়ানোর প্রয়োজন নেই। তবে কি বলবো, মানে নিতে তো হবেই, অ্যাজমাতে তো আপনি ইনহেলার ছাড়াও থাকতে পারবেন। ইউরিক অ্যাসিড কন্ট্রোল করব কিভাবে? ইউরিক অ্যাসিড কন্ট্রোল করবেন বলতে, যে খাবারগুলো ইউরিক অ্যাসিড বাড়ায় সেই খাবারগুলো খাবেন না। সেই খাবারগুলো তিনটেই, মানে তিনটের আমি বলছি, আমি কিন্তু 4, 5, 6 বলছি না। সেই তিনটে খাবার কারা কারা ইউরিক অ্যাসিড বাড়ায়, একটা হচ্ছে রেড মিট মানে বিফ, মাটন, যেগুলো রেড মিট আর কি। সেকেন্ড হচ্ছে সামুদ্রিক মাছ, আর 3 নম্বর হচ্ছে মদ। আমি কিন্তু আর 4, 5, 6 কিছুই বললাম না। তো এই তিনটে জাতীয় খাবারই মেনলি ইউরিক অ্যাসিড বাড়ায়। তাছাড়া যে সমস্ত খাবারের মধ্যে প্রচণ্ড হাই ফ্রুক্টোজ থাকে, তার সেটাও কিছুটা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। তবে মোটামুটি এই তিনটে খাবার, রেড মিট, সামুদ্রিক মাছ এবং মদ, এই তিনটে জিনিসকে অ্যাভয়েড করবেন। এবং যদি তারপরেও ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে তার তো ওষুধ আছেই, সেটা খেতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে রবি মণ্ডল, তিনি বলছেন যে ড্রিঙ্ক যখন করছি তখন কি খালি পেটে খেলে বেশি ক্ষতিকর, নাকি তার সাথে কিছু খেলে সেটা কম ক্ষতি করে? খেলে কম ক্ষতি করে অবভিয়াসলি, কারণ খাবেন তো নাই, কিন্তু খালি পেটে খেলে সেটা আরো বেশি বিপদ। তাড়াতাড়ি নেশাও হবে এবং ডাইরেক্টলি স্টমাককে গিয়ে এফেক্ট করে সেখানে আলসারেশনের চান্সও বেশি থাকে। খাবারের সঙ্গে খেলে অ্যাবজর্বটা একটু স্লোলি হবে, তো যার ফলে সমস্যাগুলো একটু কম হবে আর কি। তিনি বলছেন যে যেগুলো খাচ্ছেন তার মধ্যে কি খাবার রাখা উচিত? আপনি মদটাকে বাদ দিয়ে দিন, বাকি খাবারগুলো খান। মদের সঙ্গে কি খাবো এটা ডাক্তারবাবুকে মানে কোন হেলদি অপশনে যাবো? মদ জিনিসটাই আনহেলদি, সুতরাং আচ্ছা একটা প্রশ্ন আসে এটার মধ্যে, যে যারা ধরুন অকেশনাল ড্রিঙ্ক করেন, যে বন্ধুদের সঙ্গে বসে মদ খাওয়া আর একা মদ খাওয়া কোনটা ক্ষতিকর বেশি? মানে একা খেলে কি অনেকটা খেয়ে ফেলেন, এটার দিক থেকে কোন রকম বিষয় থাকে? যারা অকেশনাল মদ খান তারা একা মদ খান না, তারা বন্ধু বান্ধবের পাল্লায় পড়েই মদ খান। এইবার কি বলবো, না খাওয়াটাই বাঞ্ছনীয়, এটাই বলবো। একা খান, বন্ধুদের সাথে খান, খাবেন না। সিগারেট বা হুক্কা কোনটি বেশি ক্ষতিকর? দুটোই ক্ষতিকর, মানে দুটোই বন্ধ করে দিতে হবে একদম। বেশ। আর যারা আমাদের আশেপাশে, মানে ধরুন আমাদের বাড়ির নয়, অথচ কোনো রকম নেশাগ্রস্ত, আমরা বুঝতে পারছি যে সে প্রত্যেক দিন নেশা করে ফিরছে, তো আমাদের সমাজে থাকতে গেলে আমাদের আশেপাশেরও যদি মানুষজন এরকম থাকে, একজন সমাজের মানুষ হিসাবে আমাদের কি করণীয়, কি করা উচিত? তার বাড়িতে হয়তো সেরকম স্টেপ নিচ্ছে না, বাড়ির লোকের সাথে কথা বলা উচিত। এবং সেক্ষেত্রে আপনি এটা আপনার যে আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে
বা লোকাল যে প্রশাসন রয়েছে তাদেরকে জানাতে পারেন যদি তারা কোনো হেল্প করেন আর কি। নেশারুদের কি প্রজনন ক্ষমতা কমে যায়? একদম একদম, আমি তো অলরেডি বললাম, মদ তো আমাদের ব্রেনকে গিয়ে এফেক্ট করে। সেই ব্রেন থেকে যে হরমোনগুলো বেরোনোর কথা, যেগুলো আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে বাড়ায়, সেই হরমোনগুলো তখন কম বেরোয়, যার ফলে সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে কম করে দেয়। এছাড়া মদ এবং স্মোকিং এরা সবাই খুব মারাত্মকভাবেই স্পার্ম কাউন্টকে এফেক্ট করে, ইরেকটাইল ডিসফাংশন করতে পারে, তো নানাবিধ সমস্যা করতে পারে আর কি। জন্ডিস হয় মদ থেকে বা নেশা সেটা করলে? তো বললাম যে মদ থেকে অবভিয়াসলি প্রথমে ফ্যাটি লিভার হবে, সেখান থেকে হেপাটাইটিস হবে, মানে যে জন্ডিস যেটাকে আপনি বলছেন, এবং সেখান থেকে আলটিমেটলি লিভার ক্যান্সার হতে পারে আর কি। শুকনো নেশা, এইটার একটু প্রতিকারটা জেনে নিই। হ্যাঁ। ধরুন কারোর মদ খেয়ে একটা সময়ের পর জন্ডিস হলো, সে মদ ছাড়লো, আর কি কি তাকে করতে হবে জন্ডিসের সাথে লড়তে গেলে? হেপাটাইটিস অবস্থায় যদি থাকে তাহলে সে ঠিক হয়ে যাবে, কিন্তু ওটা যদি একবার সিরোসিসের জায়গায় চলে যায় তাহলে খুব বিপদ, তখন তাহলে লিভারটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। এবার সেটা তখন আবার দেখতে হবে যে সিরোসিসের কোন স্টেজে রয়েছে, মানে সিরোসিসের দুটো স্টেজ হয়। সিরোসিস মানে লিভারটা গেছে পার্মানেন্টলি, এবার সেটার আবার দুটো স্টেজ হয়। প্রথম স্টেজটায় বেঁচে যাবে, সেকেন্ড স্টেজটায় যদি চলে যায়, যেটাকে আমরা ডিকম্পেনসেটেড বলি, তখন আর কিছু করার নেই, তখন পেট ফুলে জল টল জমে একাকার কাণ্ড হবে, এবং তখন আর খুব একটা বেঁচে থাকাটা রিস্কি। বেশ, শুকনো নেশা যারা করেন সেই ক্ষেত্রে কি তাদের খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে? একদমই, মানে যে কোনো নেশায় ব্রেনকে এফেক্ট করে সবার আগে, তাই সেখান থেকে মেমোরি, কমিউনিকেশন সব জিনিসকেই এফেক্ট করে নেশার যে কোনো কিছুই আর কি। বাচ্চা গাঁজা খাচ্ছে, বাচ্চা মানে আমি বলতে চাইছি যে যারা বয়ঃসন্ধিকালে পৌঁছেছেন, এটা বাবা মা বুঝবেন কি করে? এই প্রশ্নটা কিন্তু খুব চিরায়ত প্রশ্ন, কারণ আমরা জানি বোঝাটা কঠিন, বোঝাটা কঠিন। বিভিন্ন বড় বড় স্কুলের চারপাশে মানে গাঁজা দেওয়া হয়, এরকম প্রচুর র্যাকেট আছে। বোঝা কঠিন, মানে সেটা আপনি তার অ্যাক্টিভিটিতে আপনাকে গেস করতে হবে। অনেকে বলে যে গাঁজার গন্ধ, এবার সেটা যারা চেনে না তারা, মানে আমি যেরকম বুঝি না, যে বোঝে সে বোঝে, আমি জানি না, এবার তার মা বাবা যদি সেই গন্ধটা বোঝে তাহলে হয়তো বুঝবে, না বুঝলে বুঝবে না। আদারওয়াইজ তাকে লক্ষ্য রাখতে হবে। মানে দেখুন, নেশা কেন, আপনার ছেলে মেয়েকে আপনাকে নজরে রাখতে হবে যে তার কোনো বিহেভিয়ারে পরিবর্তন আসছে কিনা। কিরকম বিহেভিয়ারের পরিবর্তন হয়? ইরিটেশন হয়ে যাবে, ইরিটেবল হয়ে যাবে, অ্যাংজাস হয়ে যাবে, চলাফেরাতে সমস্যা হবে, মন বসবে না, স্কুলের পারফরমেন্স ড্রপ করে যাবে, সবসময় উতলা, সবসময় কোথাও যেতে চাইছে। তো ওই জিনিসগুলোকে আপনাকে ট্র্যাক করতে হবে, এবং সেখান থেকে দেখতে হবে যে কিসে যাচ্ছে, কেন ইরিটেবল, কোথাও যাচ্ছে, কি করছে, সেই জিনিসগুলো থেকে আইডেন্টিফাই করতে খুব হবে। সত্যি একটা ঘটনা, কলকাতা শহরের খুব নাম করা একজন মানুষের বাড়িতে তার ছেলের নামে পার্সেলে কিছু ট্যাবলেট আসতো, যেটা ড্রাগ দেওয়া থাকতো, এবং একটা লজেন্সের আকারে প্রথমে আসতো, তারপর ট্যাবলেটটা নিজেই আসতো। এই যে বাবা মা দুজনেই কর্মক্ষেত্রে বেরিয়ে যান, ছেলেটি একা থাকে, একটা বয়ঃসন্ধিকালের ছেলে বা মেয়ে, তার বাড়িতে কি কি আসছে, কি প্যাকেট আসছে, বা সে বাথরুমে বেশিক্ষণ সময় কাটাচ্ছে কিনা, তার বাথরুমের বাইরেটায় আধ খাওয়া সিগারেট পড়ে থাকছে কিনা, এগুলো কি খুব জরুরি দেখা মা বাবার? অবশ্যই দেখা তো উচিতই, দেখতে তো হবেই। কিভাবে আইদার দেখতে হবে, অথবা এমন ভাবেই তৈরি করতে হবে ছোটবেলা থেকে, যাতে মানে তার খুব, মানে শাসন নয়, বাট তার মধ্যে এমন একটা চেতনা তৈরি করতে হবে ছোটবেলা থেকে, যাতে সে ঠিক আর ভুলের মধ্যে সেই বিচারটা করতে পারে। সেটা শুধু এই ক্ষেত্রে নয়, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, যেটা ঠিক এটা ভুল, এই বিচারটা যদি তার মধ্যে থাকে তাহলে সে অনেক ক্ষেত্রেই বেটার হতে পারবে। অনেককে দেখা যায় রুমালের মধ্যে কিছু গন্ধ শুকে নেশা করছে, তো এবং সেটা কিন্তু যেমন কলেজের পাশে বা বড় বড় স্কুলের পাশেও এখন বেশ চল দেখা যায়। একদমই তাই, পথ শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এবং তাদের সাথে কথা বলে জানা গেছে যে খিদে নিবারণের জন্য তারা অনেক সময় এই নেশাটা করে থাকে। তো সেটা থেকে মুক্তি পাওয়ার, সমস্ত নেশা থেকে মুক্তি পাওয়ার উপায়ই হচ্ছে মানে কাউন্সেলিং, তার কিছু ওষুধ রয়েছে, তাকে সেখান থেকে বার করে আনতে হবে। সব নেশা থেকেই বের করে আনার মানে এটা সেম। তো এই নেশাটাও এরকমই একটা নেশা, মানে যেটা আমাদের সরাসরি নাক থেকে অ্যাবজর্ব হয়ে ব্রেনে গিয়ে এফেক্ট করে আর কি, ক্ষতিকারক আর কি, বেরোতে হবে এখান থেকে। সরাসরি ফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি প্রণব কুমার বলছি, কলকাতা 18 থেকে। বলুন কি প্রশ্ন? আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। আমাকে গ্যাসের প্যান্ট পরতে যেতে হয়, নাহলে বুক জ্বালা করে। বন্ধ করে দিয়েছি প্যান্ট পরতে, আবার বুক জ্বালা করে। আমার খেতে হয়, তো অনেকদিন ট্যাবলেট খাইনি, তারপর বুক জ্বালা করে। আমার খেতে হয়, আমার বুক জ্বালা করে। এটা না হলে আমি উঠতে পারছি না, আজকে প্রায় 8 বছর। মানে না খেলে দেখেছি 3-4 দিন বন্ধ করলাম, আবার বুক জ্বালা করছে। আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, একটু কাইন্ডলি বলবেন কি? শুনতে থাকুন। যদিও ব্রঙ্কিয়াল অ্যাজমা আজকের বিষয় নয়,
তবু যদি এক লাইনে বলে দেন। না, ওনার সমস্যাটা হচ্ছে বুক জ্বালা করে, ওনার গ্যাসের ওষুধ বন্ধ করলেই বুক জ্বালা করে। বুক ঠিক। জ্বালা মানে যেটাকে আমি একটু আগে বলছিলাম, যেটাকে আমরা রিফ্লাক্স ডিসঅর্ডার বলি। হুম। এবার ওনার 8 বছর ধরে বুক জ্বালা করছে, ওষুধ না খেলে করছে, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার বুক জ্বালা করার অন্য কোনো কারণ আছে কিনা। কারণ বুক জ্বালা করার 100টা কারণ থাকতে পারে, তার মধ্যে একটা খুব কমন কারণ, মানে আমাদের গলা আর পেট, মানে গলাটা হচ্ছে গলবিল আর তার নিচে পাকস্থলী, তো পাকস্থলীর মধ্যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা আপনার গলবিলে চলে যাচ্ছে, সেটার জন্য আপনার বুক জ্বালা করছে। তাহলে পাকস্থলী থেকে গলবিলে যাচ্ছে কেন? তাহলে আইদার আপনার পাকস্থলীর ওপর কিছু একটা চাপ সৃষ্টি করছে যার জন্য উপরে উঠে যাচ্ছে, বা পাকস্থলীর মধ্যে বেশি করে অ্যাসিড তৈরি হচ্ছে তার জন্য উঠে যাচ্ছে, কিংবা পাকস্থলী এবং গলবিলের মাঝে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা এমন হয়ে গেছে যে অ্যাসিড ওপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে আপনাকে সেই জিনিসগুলোকে দেখতে হবে, যে এন্ডোস্কোপি করাতে হবে সেই প্রয়োজন হলে, এবং করে আপনাকে প্রপারলি দেখতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কিনা, যেটার জন্য আপনার 8 বছর ধরে এই জ্বালা বন্ধ হচ্ছে না। নির্তাস 15 খাই নিয়মিত, কোনো অসুবিধে আছে? আমি তো ওটা ট্রেড নেম আমি জানি না, মানে আমাকে কম্পোজিশন। ঠিক। আচ্ছা, আমরা এই যে বিভিন্ন নেশা নিয়ে কথা বলছি, তো মানে আইবিএস এর জন্য এই ওষুধটা দেওয়া হয়েছিল তাকে। আইবিএস এটাও একটা রোগ যেটা মানে থাকবে আর কি, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এটা একটা রোগ যেটা চট করে যায় না আর কি। তো আইবিএস থেকে মানে ঠিক থাকার বেস্ট উপায় হচ্ছে হেলদি লাইফস্টাইল এগেন, কারণ আইবিএস এমন একটা রোগ যেটা একটা মেটাবলিক টাইপের রোগ এবং যেটা থাকে, তো আপনি ওই একটু চেষ্টা করবেন যাতে জাঙ্ক ফুড, ময়দা জাতীয় খাবার, এই জিনিসগুলোকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে আইবিএস অনেকটা ঠিক থাকে। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন ধরনের নেশার কথা বলছি, যেটা হয়তো প্রথম দিকে আমরা কথা বলছিলাম যে কোনো ট্রমা থেকে যদি হতে পারে, বা আপনি বলছেন বন্ধু বান্ধবদের দ্বারাও অনেকে শুরু করে, তো এই নেশা থেকে মুক্তি হওয়ার জন্য, বা নেশাটা যাতে না ধরে আমার বাড়ির বাচ্চারা, বা আমার বাড়িতে বাচ্চারা যারা সবেমাত্র বড় হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি বাবা মার সাথে বন্ধুত্ব, বা বাবা মার থেকে একটা হেলদি লাইফস্টাইলকে পাওয়া, সেটা খুব জরুরি, বা সেটা কিভাবে বাবা মা গাইড করবে যে একটা হেলদি লাইফস্টাইল, মেডিটেশন বা ভালো খাবার দাবার, এইসবের মাধ্যমে কি সেটাকে কাটানো যায়? একদমই, মানে ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি মুশকিল ওটাই হয়ে গেছে যে আমরা মা বাবারা হয়তো বাচ্চার হাতে শুধু ফোনটা ধরিয়ে দিচ্ছি, সেটা না দিয়ে যদি আমরা তাকে শাসন নয় বাট একটা ওয়েতে তার মধ্যে ওই ঠিক ভুলের ওই বিচারটাকে যদি জন্ম থেকেই মানে ছোটবেলা থেকে যদি তৈরি করা যায়, এবং সেটা একদিনের প্রসেস নয়, লং টার্ম প্রসেস, যে এটা ঠিক এটা ভুল, তো সেটা ঠিক হবে। কারণ আজকালকার দিনে সবকিছুকে খুব কুল বলা হয়, যে কেন খাবো না, কেন সিগারেট খাবো না, মানে সিগারেট খাওয়াটা কুল ব্যাপার। মানে এখন মনে করা হয় যে উইকেন্ডে যদি গিয়ে পাবে গিয়ে মদ হুক্কা খেয়ে যদি নাচি তাহলে Mental stress কিসের যাচ্ছে না। উইকেন্ড, মানে কিসের স্ট্যাটাস। তো এই জিনিসগুলোর থেকে যে পুরো সোশ্যাল মিডিয়া ভিত্তিক জীবন হয়ে গেছে না, যে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে হবে, দেখাতে হবে, সো সেই জিনিসটা খুব খারাপ। তো সেই জিনিসটা থেকে আমার মনে হয় যে বোঝানো, যে সেটা ছোটবেলা থেকে আস্তে আস্তে তৈরি করা, সেটা খুব ইম্পর্টেন্ট। খুব প্রথম দিকে একটা প্রশ্ন এসেছিল, আমি রেখে দিয়েছিলাম একদম শেষের দিকে করব বলে। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি নাম প্রকাশ করতে পারবো না, কিছুটা অসুবিধে আছে। বয়স সন্ধিকাল 19 বছর, কলেজে পড়ি, মেয়ে। 1 বছর ধরে আমি নীল ছবি দেখি। এটা এমন একটি বিষয়ে এসে দাঁড়িয়েছে যেটা আমার নেশায় পরিণত হয়েছে। রাতে এই ধরনের ছবি না দেখলে আমার ঘুম আসতে চায় না। ডাক্তারবাবুর কাছে এই বিষয়ে আমার উত্তর জানার আগ্রহ। আমি এখন কি করব? আমি বেরোতে চাইছি কিন্তু পারছি না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয় আজকের আলোচনা। যদি নির্দিষ্ট কোনো একটা টাইম থাকে তাহলে আমার মতে এটা বলে যে সেই টাইমে অন্য কিছু বেটার ওয়েব সিরিজ, বেটার কোনো সিনেমা, অন্য কিছু দেখা যায় যেটাও খুব ইন্টারেস্টিং, এটা একটা উপায়। এটাই একমাত্র উপায় অ্যাকচুয়ালি, এবং এটা করা যেতেই পারে। এটা এমন কোনো ব্যাপার না, যদি এরকমই হয় যে রাত্রিবেলা এই টাইমটাই আমার দেখতে ইচ্ছা করছে, তাহলে সেই টাইমটাতেই আইদার আমি তার আগে ঘুমিয়ে পড়বো, অথবা ওই টাইমে আমি এমন কিছু একটা করবো যেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং। মানে নীল ছবিটা তো একমাত্র ইন্টারেস্টিং হতে পারে না আপনার জন্য, নিশ্চয়ই আপনার জীবনে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আপনাকে এক্সাইট করে, যেটা আপনাকে মজা দেয়, যেটা আপনার ভালো লাগে। তাহলে যে টাইমে আপনার যখনই আপনি ওইটা আপনার মনে হচ্ছে যে আপনি ওটা দেখতে যাবেন, সেই টাইমে আপনি আর একটা
এক্সাইটিং জিনিস করে ফেলুন। ছেলেমেয়ের মোবাইলের পাসওয়ার্ড জেনে রাখা, কম্পিউটারের পাসওয়ার্ড জানা, এটা কি ছেলেমেয়েকে নেশার হাত থেকে অনেকটা দূরে রাখে? দেখুন, এগুলো করে কিছু হবে না। কেউ যদি নেশা করার হয় সে করে নেবে। তাকে আপনি একটা পাসওয়ার্ড জেনে একটা জিনিস জায়গা দেখবেন, সে আর একটা জায়গায় গিয়ে করবে। কারণ ওইসবের কোনো আটকানোর ব্যাপার নেই। কিন্তু আপনাকে যদি আপনি যদি ছেলেকে সেই জিনিসটা বোঝাতে পারেন যে এটা ঠিক, এটা ভুল, এবং তুমি ভুল করতেও পারো জীবনে, তবে ভুল যদি করো তাহলে তোমাকে ফিরে আসতে হবে, এই জায়গাটা রাখতে হবে। যদি সে ভুল করেও সে যেন এসে তার মা বাবাকে বলে যে আমি এটা ভুল করেছি, আমি ফিরতে চাইছি, আমি কি করব। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যদি প্রথম থেকে শুধু শাসন যে এটা করা যাবে না, এটা করবি না, এটা করলে মেরে দেবো, তাহলে কিন্তু বিগড়বে। বরং এইটা শেখাতে হবে ছোটবেলা থেকে যে দেখ এটা ঠিক, এটা ভুল। তুই যদি নেশা করিস তাহলে দেখ এই জিনিসগুলো হবে। এবার তার মানে কি তুই নেশা করবি না? তোকে কিন্তু দেখ, তুই যেদিনই তোর একটা কিছু হবে, তোকে তোর বন্ধুই মানে সিচুয়েশনটা আগে থেকে তাকে বলে রাখতে হবে যে এই সিচুয়েশনটা ঘটবে তোর সাথে। তখন তুই কি করবি? তারপরে ধর তুই ডিসিশনটা তাহলে তুই নিয়ে তারপরে তুই নেশার মধ্যে চলে গেলিস, এটাও হতে পারে যে তুই ভাবলে বাবা বলেছিল ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু তোর এটা মাথায় হিট করবে যে এই কথাটা আমি আগে থেকে বলে রেখেছিলাম, এবং তখনও কিন্তু তুই এসে বলবি আমাকে যেটা করে ফেলেছি এবং আমি চাইছি না করতে। একটা সময় বাঙালি বাড়িতে এখন দেখা যায়, মধ্যবিত্ত বাঙালি বাড়িতেও, যে বাবা এবং ছেলে একই সঙ্গে বসে মদ খান। এটা স্ট্যাটাস, খুব কুল দেখানোর একটা প্রচেষ্টা যে বাবা ছেলে একসাথে সিগারেট খাচ্ছে। কতটা ক্ষতি করে সামাজিক ভাবে, দুজনকে ক্ষতি করছে। সামাজিক ভাবে পরের কথা, আগে তো বাবা আর ছেলে দুজনের ক্ষতি হচ্ছে। দুজনকেই মদ বন্ধ করতে হবে। মায়েরও ক্ষতি হচ্ছে, স্ট্রেস বাড়ছে। হ্যাঁ, স্ট্রেস বাড়ছে। তো না, অনেক ফ্যামিলিতে মানে জেন্ডার ওয়াইজ তিনজনে বসেও তো মদ খায়, অনেক ফ্যামিলিতে রয়েছে। অবভিয়াসলি খারাপ, তিনজনেরই ক্ষতি হচ্ছে। মদ খাবেন, সেটা অন্য কোনো ভাবেই আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। অবশ্যই অবশ্যই। মদ খাওয়া যাবে না, নেশা করা তো যাবে না। মানে এটা কেন করছে লোকে, এবং লোকে খুব কমন কথাটা বলে তাহলে তো সরকার ব্যান করে দিতে পারে, বন্ধই করে দিতে পারে। সরকার কখনো, এইটার লোকে যেটা ভুল ভাবে, সরকার মানে আমরা তো স্বাধীন দেশ, সরকার কখনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। কেউ যদি মনে করে যে আমি আমার ক্ষতি করব, সরকারের কিছু করার নেই। আপনার নিজের ক্ষতিটা আপনাকে নিজেকেই বুঝতে হবে। তাই যখনই আমি এই টপিকে কথা আমি দেখি যে কমন যে মেসেজটা আসে, কমেন্টটা আসে, তাহলে সরকারকে বলুন সব বন্ধ করে দিতে। তাহলে সরকারের কাজ নয় এটা। আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে, সরকার আপনার ভালো বুঝতে আসবে না। প্যান্টোপ্রোজাল জাতীয় ওষুধ, আবার একটু প্রশ্ন এসছে, নেশার জায়গায় চলে গেছে, ডাক্তারের পরামর্শেই খাচ্ছেন, এটা কি ঠিক খাচ্ছেন? ডাক্তারের পরামর্শ হতেই পারে না যে আপনি 2 বছর ধরে খাচ্ছেন, এরকম তো বলতেই পারে না কোনো ডাক্তারবাবু যে আপনি 5 বছর ধরে প্যান40 খেয়ে যান। এটা হতে পারে না। মানে কোথাও একটা আপনার মিস ইনফরমেশন আছে। হতে পারে আপনি 1 মাস একজনকে দেখাচ্ছেন, পরের মাসে গিয়ে আবার আরেকজনকে দেখাচ্ছেন, অথবা 1 মাস 2 মাস 6 মাস পরে গিয়ে যখন দেখাচ্ছে তখন বলছেন না যে অ্যাকচুয়ালি আপনি 6 মাস ধরে খাচ্ছেন। ঠিক। আমাদের সময় একদম শেষের দিকে। কি মনীষা, আরোগ্য অনুষ্ঠানে আছি আমরা, মানে যদিও খুব কম সময়ের জন্য আর আছি। অর্কদীপ বিশ্বাস, ডক্টর অর্কদীপ বিশ্বাস, মেডিসিন স্পেশালিস্ট, তিনি আছেন আমাদের সাথে, তবে খুব কম সময়ের জন্য। নেশাকে না করতে হবে এই নিয়েই এতক্ষণ ধরে কথা হচ্ছিল। আপনারা প্রশ্ন করছিলেন, আপনি হোয়াটসঅ্যাপ করছিলেন, আপনি ফোন করছিলেন। কিন্তু এই যে নেশা থেকে বেরোনো, মানে নেশায় যারা পড়ে গিয়েছেন, সেই নেশা থেকে বেরোনো এবং তার সাথে সাথে আরো অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে নিয়েছি ডাক্তারের থেকে। ছোট্ট প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, হয়তো মানে টেক হোম মেসেজ। এই যে বিভিন্ন জায়গাতে নেশা ছাড়ানোর কেন্দ্র পাঠানো হয়, এগুলো কি আদৌ কোনো কাজ হয়? সেটা ডিপেন্ড করছে। আমি বারবার বলবো, আপনার যদি নেশা ছাড়াতে হয় সবার আগে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। তারপরে তিনি যেখানে আপনাকে যেতে বলছেন, তিনি যেভাবে গাইড করছেন সেইভাবেই আপনি পুরো কাজটা করবেন। এবার টেক হোম মেসেজ, যারা নেশা করছেন, নেশা করবেন না, এর থেকে আর কোনো মেসেজ নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেশা বন্ধ করবেন, তবে দুম করে বন্ধ করবেন না, হঠাৎ করে বন্ধ করবেন না। আপনি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ মেনে বন্ধ করবেন, তবে বন্ধ আপনাকে করতেই হবে। বেশ, অনেক ধন্যবাদ। লাইফস্টাইলটাকে চেঞ্জ করাটা কি খুব জরুরি এখনকার দিনে? একদম একদম। যে ডিপ্রেশন, স্ট্রেস, এই সবগুলোর থেকেই যে বলছে যে নেশায় আরো বেশি জড়িয়ে পড়ছে, সেটা কতটা জরুরি? স্ট্রেস কমানোর জন্য নেশা করবেন না, তাতে আরো স্ট্রেস বেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, এতক্ষণ সময় দিলেন। ডাক্তার অর্কদীপ বিশ্বাস এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে।